ওকে, তো প্রথমত আপনাদেরকে হচ্ছে আমি একটা পিডিএফ ফাইল আপনাদেরকে দিই। এই পিডিএফ নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করতে। এই পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনার লেখা আছে যে ওয়ার্ডপ্রেস হ্যাকিং, ওয়ার্ডপ্রেস আর্কিটেকচার ফর অফেন্সিভ অ্যান্ড ডিফেন্সিভ অপারেশন উইথ রুটমেট আইটি বাংলা অ্যাডভান্স কোর্স। তারপরে এখানে আপনারা হচ্ছে এখানে টোটাল আপনার 4টা মডিউল দেখতে পারবেন। 4টা মডিউল আমরা আজকে কভার করব। এখানে প্রথম মডিউলে হচ্ছে আপনার আহ, মানে 4টা চ্যাপ্টার। এখানে প্রথম চ্যাপ্টার হলো আপনার ইন্ট্রোডাকশন, তারপর হলো আপনার ইনোমোরেশন, তারপর হলো আপনার এক্সপ্লয়টেশন, তারপর হলো আপনার সিকিউরিটি মেজার্স। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে তিনটে আপনার আপনার সাব ক্যাটাগরি আছে। একটা হলো ইন্ট্রো, ওয়ার্ডপ্রেস স্ট্রাকচার, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি রোলস। তারপর এখানে আপনারা আরো অনেক কিছু দেখতে পাচ্ছেন। যাই হোক, তো এখানে আপনারা যদি একটু নিচে আসেন, নিচে আসার পরে সেকেন্ড পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা হচ্ছে এইচটিবির একটা হচ্ছে আমরা বলতে গেলে পরে আমরা একটা রুম সলভ করব। তো ওখানে বলা হয়েছে যে টোটাল মডিউল অ্যান্ড এভরিডে লেকচার্স আর ইন্সপায়ার্ড বাই হ্যাক দ্য বক্স। তো এখানে আপনারা হচ্ছে সেই লিঙ্কটা পেয়ে যাবেন। এই আপনার আপনার যে মডিউলটা আছে হ্যাক দ্য বক্সে, ওই মডিউলটা আপনার এখানে পেয়ে যাবেন। এই মডিউলটার কস্ট আপনার প্রায় আপনার 100 কিউবের মতো নিবে। আর হচ্ছে একজন ফ্রি ইউজার আপনার 100 কিউব পায় না সাধারণত, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হয়তো 60 অথবা আপনার 80 কিউবের মতো পায়। অর্থাৎ এখানে নর্মাল ইউজার হচ্ছে আপনার এখানে এই ল্যাপটপটা সলভ করতে পারবে না। আপনারা এই মডিউলটা নিতে পারবেন। এখানে লেখাই আছে যে মানে কস্ট 100 কিউবস। যাই হোক, তো আমরা হচ্ছে আপনাদেরকে একদম বাংলাতে বিস্তারিত সম্পূর্ণ কিছু আলোচনা করব। তো এখানে যদি একটু খেয়াল করেন, এখানে আপনার সেম ভাবেই কিন্তু এখানে আপনার দেওয়া আছে। মানে বলতে গেলে পরে অলমোস্ট হচ্ছে আমরা এটার একদম বাংলা আমরা কনভার্ট করছি। যেহেতু আমরা এখান থেকে কন্টিনিউতে দিয়ে আমরা হচ্ছে একদম প্রথম প্রথম থেকে যাব। এখান থেকে ইন্ট্রোডাকশন থেকে শুরু করবো। তো এটা আপনার ইংলিশে দেওয়া আছে, তো আমরা হচ্ছে আপনাদের সুবিধার্থে এটা আমরা পুরোপুরি বাংলাতে বানায় নিছি। পুরো আপনার পিডিএফটা আপনারা বাংলাতে পাবেন। আর যাই হোক, এটা বলে দিই যে আপনার এই পুরো পিডিএফটা আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন। ওই টেলিগ্রাম চ্যানেলে গেলে পরে আমি লিঙ্কটা দিয়ে দেবো না, এই পিডিএফটার ওই লিঙ্কে গেলে পরে আপনারা হচ্ছে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। তো অর্থাৎ আমাদের এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হবে। যেহেতু এখানে আপনারা দেখতে পারেন যে এখানে আমাদের প্রথম চ্যাপ্টারে কয়টা স্টেপ আছে। একটা হলো আপনার ইন্ট্রো, তারপর হলো আপনার ওয়ার্ডপ্রেস স্ট্রাকচারস, তারপর হলো ওয়ার্ডপ্রেস ইউজার রোল। তো আমরা যদি এখানে আসি, এখানে হচ্ছে আপনার অ্যান্সার শিট এখানে নিচে দেওয়া আছে। এখানে আপনার চ্যাপ্টার 1-এ আছে হচ্ছে ওয়ার্ডপ্রেস কি, এখানে বিস্তারিত ওয়ার্ডপ্রেস ইন্ট্রোডাকশন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আপনারা যদি এখানে আসেন, এখানে আপনার সেম দেখতে পারেন। ঠিক আছে, যে ওয়ার্ডপ্রেস ওভারভিউ, হোয়াট ইজ সিএমএস, এখানে যেসব যেসব কিছু উল্লেখ করা হয়েছে এখানে সবকিছু তার বাংলাতে আরো বিস্তারিত আরো ভালোভাবে এখানে দেখা আছে। যাই হোক, তো এটাই আমরা পড়ি, চলেন। এখানে প্রথমে বলছে যে ওয়ার্ডপ্রেস হলো এক ধরনের ওয়েবসাইট তৈরির সরঞ্জাম যা অনেক জনপ্রিয়। এটা দিয়ে আপনার ব্লগ, ফোরাম, অনলাইন শপ ইত্যাদি নানা ধরনের ওয়েবসাইট এখানে বানানো যায়। ওয়ার্ডপ্রেস খুব সহজে কাস্টমাইজ করা যায় এবং সার্চ ইঞ্জিনে ভালো কাজ করে। তাই অনেক কোম্পানি এটা ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের থিম ও প্লাগইন আছে যা ওয়েবসাইটকে আরো ভালো ভালো দেখাতে এবং নতুন কাজ করাতে সাহায্য করে, কিন্তু এতে কিছু নিরাপত্তা সমস্যাও থাকতে পারে। এখানে আপনারা যদি আরেকটু পড়ে নেবেন বিস্তারিত, যাই হোক এটুকু পড়লে পরেই হয়ে যাবে। তারপরে আপনারা হচ্ছে যদি পড়তে চান আপনারা এখানে পজ করে পড়তে পারেন, অথবা আপনার পিডিএফটা ডাউনলোড করে আপনারা পড়তে পারেন। যেহেতু পরবর্তী টপিক হলো যে সিএমএসটা কি। সিএমএস মানে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা এক ধরনের সরঞ্জাম যা ওয়েবসাইট তৈরি করা যায় কোড লেখার প্রয়োজন ছাড়াই। মানে আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি পুরো ওয়েবসাইটটা বিল্ড করতে পারেন। আপনার কোনো এইচটিএমএল জানা লাগবে না, সিএসএস জানা লাগবে না, আপনার জাভাস্ক্রিপ্ট জানা লাগবে না, কোনো ব্যাকএন্ডের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে তার কোনো কাজ করতে হবে না। আপনি শুধু সিএমএস দিয়ে আপনি পুরো ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি পুরো ওয়েবসাইটটা নামে দিতে পারেন। এটা ওয়েবসাইটের গঠন নিয়ে সব কাজ করে, যা আপনার হচ্ছে ডিজাইন এবং কন্টেন্টের ভিতরে ভাবাতে সময় দেয় আর কি। যাই হোক, তো এখানে আপনারা হচ্ছে সিএমএস একটা হচ্ছে নর্মাল ইন্টারফেস পাবেন। নর্মাল আপনার হচ্ছে একজন ইউজার ইন্টারফেস পাবেন, আপনি ড্যাশবোর্ডের মতো পাবেন। ওখান থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারেন। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে লেখেন ওরকম আপনি হচ্ছে পুরো একটা কন্টেন্ট বানিয়ে নিতে পারেন আর কি। আপনার ছবি, ভিডিও ইত্যাদি সহজে আপলোড করতে পারেন আপনি ওয়ার্ডপ্রেসে। তো এখানে আপনারা দেখতে পারেন যে এই একটি সিএমএস এর দুইটি প্রধান অংশ আছে। একটা হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন বা সিএমএ। এখানে আপনি কন্টেন্ট যোগ করতে পারেন এবং পরিচালনা করতে পারেন। তার পরবর্তী যেই অংশটা হলো সেটা হলো আপনার কন্টেন্ট ডেলিভারি অ্যাপ্লিকেশন বা সিডিএ। এই সিএমএ থেকে আপনার পাওয়া তথ্য নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে। এটা হচ্ছে আপনার মানে সিডিএ আপনার সিএমএ থেকে তথ্য নিয়ে আপনার সিডিএ আপনার একটা ওয়েবসাইট তৈরি করে। এটা আপনার কন্টেন্টটা ডেলিভারি করে। আর আপনি এখানে
সিএমএ তে কন্টেন্টটা তৈরি করেন এবং পরিচালনা করেন, আর আপনার সিডিএ হলো আপনার কন্টেন্টটা ডেলিভারি করে আমাদের কাছে, হচ্ছে আপনার যাদেরকে দেখাবেন ইউজারের কাছে আপনার এই কন্টেন্টটা ডেলিভারি করবে। একটা ভালো সিএমএস আপনাকে ওয়েবসাইটের কার্যকারিতা বাড়াতে দেয় এবং ব্যবহারকারীদের অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে দেয়, ছবি ভিডিও ম্যানেজ করতে দেয় এবং পুরনো ভাষণ রাখতে দেয়। তো আমরা যদি এখানে আসি, এখানে এসে যদি আমরা একটু বিস্তারিত দেখি, এখানেও আপনার বলতে গেলে সেম জিনিসই বলা হয়েছে যে টুকটাক এখানে সবকিছু বলা হয়েছে। যাই হোক, আমরা সামনে আরো প্র্যাকটিক্যাল দেখবো, প্র্যাকটিক্যালে আপনারা আরো অনেক মজা হবে। যাই হোক, তো এখানে আপনারা মার্ক অ্যাজ রিড আমি এটা করে দিলাম। পরবর্তীতে আপনার টপিক হলো ওয়ার্ডপ্রেস স্ট্রাকচার। তা বলা হয়েছে যে ডিফল্ট ওয়ার্ডপ্রেস ফাইল স্ট্রাকচার। তা আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা পুরা ইনডেপথ আমরা আলোচনা করতেছি, ওই জন্য পুরো ওয়ার্ডপ্রেসের আমরা থেকে জেড পর্যন্ত আমরা যা যা আছে, এটা ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে পরিচালনা করা হয়, কোন জায়গায় কি থাকে না থাকে, ওই সব কিছু আমরা জানতে পারলে কিন্তু আমরা একটা টার্গেটেড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু আমরা হচ্ছে হান্ট করতে পারবো। ধরেন আপনি বাগ হান্ট করেন বা আপনি পেন টেস্টিং করেন, আপনি যেটাই বলেন ওটা আপনি করতে পারেন। ওকে, তো এখানে হচ্ছে আমরা এটাতে পরে আসি, আগে আমরা বাংলাটা কভার করে নিই। তো এখানে আপনার চ্যাপ্টার 1.2, এখানে বলা হয়েছে যে ওয়ার্ডপ্রেস স্ট্রাকচার। তো ডিফল্ট ওয়ার্ডপ্রেস ফাইল স্ট্রাকচার। ওয়ার্ডপ্রেস সাধারণত আপনার লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়। আপনি হচ্ছে বলতে গেলে পরে আপনি ধরেন ডোমেন কিনলেন, হোস্টিং কিনলেন, হোস্টিংয়ে আপনি ধরেন হচ্ছে উবুন্টু নিলেন বা যে কোনো একটা আপনি সেন্টোস নিলেন, আপনি যে কোনো একটা লিনাক্স অপারেটিং সিস্টেমে আপনি ওয়ার্ডপ্রেসটা নামে নিতে পারেন। এবং ওয়ার্ডপ্রেসে নামালে পরে আপনি একটা যদি হচ্ছে আপনার লিনাক্সে যদি আপনি নামান, তারপরে আপনার ওয়ার্ডপ্রেসটা ঠিক এই পাথে আপনার ইনস্টল হবে, var/www/html। যাই হোক, এই বিষয় নিয়ে পরে কথা বলতে। যাই হোক, তো এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে ওয়ার্ডপ্রেস সাধারণত আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমে ইনস্টল করা হয়। এটি চালানোর জন্য আপনার কম্পিউটার লিনাক্স অ্যাপাচে ওয়েব সার্ভার, মাইএসকিউএল ডেটাবেস এবং পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। তাহলে পরে এখান থেকে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে ওয়ার্ডপ্রেস মূলত আপনার অ্যাপাচে ওয়েব সার্ভার দিয়ে আপনার মনে করেন লিসেনিং করা হয়, মাইএসকিউএল ডেটাবেস থাকে তার কাছে, এটা ডেটাবেসের নাম, তার নাম হচ্ছে আপনার মাইএসকিউএল। তারপরে হচ্ছে আপনার পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেসটা তৈরি করা হয়েছে। ওয়ার্ডপ্রেস আমরা তাহলে পরে জানলাম যে ওয়ার্ডপ্রেস আপনার হচ্ছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে। ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেসের সব ফাইল var/www/html নামক ফোল্ডারে থাকে। এটা আপনারা একটু গুরুত্ব সহকারে দেখেন। আপনারা হচ্ছে যখন লিনাক্সে আপনি ধরেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন, আপনি ধরেন আপনার লিনাক্সে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন, তাহলে পরে কিন্তু আপনার এই যে এই পাথে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। আপনার এই পাথে সব সব ফাইল ফোল্ডার সবকিছু আপনার এই পাথে থাকবে, আপনার অ্যাডমিনিস্ট্রেটর পাথে থাকবে, মানে যে সিস্টেমে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছেন। এখানে বলা আছে ওয়ার্ডপ্রেসের মূল ফোল্ডারগুলো হলো আপনার ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুডস অ্যান্ড ডাব্লিউপি অ্যাডমিন। এই তিনটা আপনার ফাইলের ভিতরে মানে ফোল্ডারের ভিতরে আপনার কি কি থাকে। আপনার ডাব্লিউপি কন্টেন্টের ভিতর থাকে এখানে থিম, প্লাগিংস এবং আপলোড করা বিভিন্ন রকমের ছবি ভিডিও থাকে। মানে এটা কিন্তু বলতে গেলে পরে আপনার মানে অনেক জায়গা থাকে, ঠিক আছে, আপনার অনেক জায়গা লাগে আপনার ডাব্লিউপি কন্টেন্টটা সাজাতে, কারণ এখানে আপনার সবকিছু থিম, প্লাগিং এবং আপলোড করার ছবি সবকিছু এখানে থাকে। তারপরে বলছে যে ডাব্লিউপি ইনক্লুডস, ওয়ার্ডপ্রেসের মূল ফাইলগুলো এখানে থাকে, ঠিক আছে। আপনার ডাব্লিউপি ইনক্লুডস আপনার ওয়ার্ডপ্রেসের মূল ফাইলগুলো থাকে, যেরকম আপনার কনফিগারেশন ফাইল থেকে শুরু করে সবকিছু। ডাব্লিউপি অ্যাডমিন, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের ফাইলগুলো এখানে থাকে, যেটা আপনি ড্যাশবোর্ড ওপেন করতেছেন আপনার ড্যাশবোর্ডের ফাইলগুলো এখানে থাকবে। ড্যাশবোর্ড আপনি ধরেন যে কোনো কাজ করতেছেন ড্যাশবোর্ডে, সব কিছু ফাইল আপনার এই ড্যাশবোর্ড ডাব্লিউপি অ্যাডমিনের ভিতরে থাকে। সাথে এই তিনটা আপনার ফোল্ডার কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আপনি খেয়াল রাখেন। এছাড়াও আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ ফাইল আছে, যেরকম আপনার index.php, ওয়েবসাইটের মূল ফাইলটা। আমরা ধরেন যে যেই মানে পেজটা ওপেন করছি, এটা কিন্তু আপনার index.php, এটা কিন্তু আপনার মূল পেজ। এই মূল পেজের হচ্ছে আপনার নাম হলো index.php, ওয়েবসাইটের মূল ফাইল আর কি। তারপর আছে যে আপনার wp-config.php, ডেটাবেসের সেটিংস এবং অন্যান্য কনফিগারেশন থাকে। মানে wp-config.php যদি আপনি পেয়ে যান, তারপর আপনি পুরো ডেটাবেসের অ্যাক্সেস নিতে পারবেন, কারণ এখানে ডেটাবেসের সেটিংস এবং অন্যান্য অনেক কনফিগারেশন ফাইল আপনার এখানে wp-config এর দেওয়া থাকে। .htaccess, .htaccess ফাইলের ভিতরে কি থাকে, ওয়েব সার্ভারের সেটিংস থাকে। আপনি যদি .htaccess পান, এটাও কিন্তু এক ধরনের বাগ আপনার। এই আপনার যতগুলো ফাইল ফোল্ডার এখানে উল্লেখ করা হয়েছে, যে কোনো একটার যদি আপনি অ্যাক্সেস করতে পারেন, তাহলে পরে কিন্তু এটা একটা বাগ, শুধুমাত্র আপনি মানে index.php বাদে। এখানে ফাইল স্ট্রাকচার দেওয়া আছে, তো এখানে আপনার যদি খেয়াল করেন, এখানে একটা দিয়ে আপনার এখানে একটা কমান্ড চালানো হয়েছে যে আমি দেখি আমার লিনাক্স হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে নাকি। তো এখানে আমি হচ্ছে বরাবর মতো লিখবো ls,
পেস্ট করব স্ল্যাশ var স্ল্যাশ www স্ল্যাশ এই পাথটা আমরা জানছি। এখানে দেখতেছি যে এখানে আমার দুইটা ফাইল আছে, যাই হোক। তো আমার এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নাই, যাই হোক সমস্যা নাই। আপনারা যদি খেয়াল করেন এখানে হচ্ছে আপনার একটা কমান্ড দেওয়া আছে, যেটা হলো আপনার 3-l1, তারপরে হচ্ছে আপনার আমাদের যেই মানে ওয়ার্ডপ্রেসের পাথটা। তো এই কমান্ডটার মানে কি? এই কমান্ডটার মানে হলো যে আপনার ট্রি, ঠিক আছে? এই ট্রি মানে আপনি ধরেন এলএস করেন যেভাবে, এলএস লিনাক্সে, তাহলে পরে আপনাকে এইভাবে হচ্ছে আপনার ফাইলগুলো দেখাবে। কিন্তু আপনি যদি ট্রি কমান্ড ইউজ করেন তাহলে পরে আপনাকে এইভাবে দেখাবে, এভাবে মানে মানে ট্রি আকারে আপনার সবকিছু দেখাবে। মানে একটা গাছের যেরকম আপনার শিকড় থেকে শুরু করে আরেকটা মানে ডাল থেকে ধরে আপনার আরেকটা ডাল হয়, ওভাবে আর কি আপনার দেখায় যে আপনার ডেস্কটপ ফোল্ডার, তার ভিতরে আপনার ল্যাব আছে, তার ভিতরে আপনার টিসিএম বাগ বাউন্টি আছে, তার ভিতরে ডট ইনক্লুডস একটা আপনার ফোল্ডার আছে, তার ভিতরে এই ইন্ডেক্স ডট পিএসপি আর আইনিট ডট পিএসপি আছে, তার ভিতরে আপনার ল্যাব নামে আরেকটা আছে। মানে এখানে বলতে গেলে আপনার সব আপনার হচ্ছে ট্রি আকারে আপনার পুরো হোল লিনাক্স ফাইল সিস্টেমে আপনার এখানে এলএস করে দেখাবে। মানে আপনার এখানে দেখাবে যে আপনার লেখাই আছে যে 165টা ডাইরেক্টরি অ্যান্ড হচ্ছে আপনার 779টা আপনার ফাইলস। তো এখানে আপনি ট্রির মাধ্যমে আপনি এইভাবে লিস্টটাকে দেখতে পারেন। তো এখানে ট্রি-এল মানে আপনার হচ্ছে লেভেল। আপনি হচ্ছে আমরা যেরকম দেখলাম, আমরা হচ্ছে দেখলাম যে যত ফোল্ডার পাচ্ছে সব ফোল্ডারের ভিতরে ভিতরে মানে ফোল্ডারের ভিতরে যদি আরেকটা ফোল্ডার, তাহলে ওই ফোল্ডারের ভিতরেও কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো জন্য এখানে আমরা ট্রি-এল দিলাম, এল দিয়ে 1 দিলাম, কারণ হচ্ছে আপনার লেভেল 1 পর্যন্ত আমরা চাচ্ছি যে যদি ডেস্কটপ ফোল্ডারের ভিতরে যদি আপনার ল্যাব ফোল্ডারটা থাকে, তাহলে পরে ওই ল্যাব পর্যন্তই রাখবে। ওই ল্যাবের ভিতরে আর কি ফোল্ডার ফাইল আছে ওগুলো আর দেখাবে না। শুধুমাত্র একবার করে আপনার হচ্ছে মানে একটা ডাল থাকবে গাছের, এরকম আর কি। তারপরে এখানে আপনার পাথটা দিয়ে দেবেন। আমার পাথটা হচ্ছে var স্ল্যাশ www স্ল্যাশ দিলে পরে আপনার হচ্ছে এইভাবে দেখাচ্ছে, ঠিক আছে, যে এর ভিতরে কোনো ফোল্ডার নাই। আর আমি যদি আমার ডেস্কটপটা দেখাই, এই যে এইভাবে আপনি দেখতে পারেন এক লেভেলে আপনাকে এখানে দেখাবে, যাতে আপনার মানে আপনার রিড করতে যাতে ইজি হয় ওইভাবে আর কি। এখানে হচ্ছে তার ওয়ার্ডপ্রেস ফাইল সিস্টেমগুলো এখানে দেখাইছে। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আছে ইন্ডেক্স ডট পিএসপি, আমরা একটু আগে জানছি। লাইসেন্স ডট টেক্সটি আছে, রিডমি ডট এইচটিএমএল আছে, ডাব্লিউপি অ্যাক্টিভেট ডট পিএসপি আছে, ডাব্লিউপি অ্যাডমিন, আমরা কিন্তু এটা সম্পর্কে একটু আগে পড়লাম। আমরা এখানে যদি খেয়াল করি এখানে ডাব্লিউপি কন্টেন্টও আছে এবং ডাব্লিউপি আপনার ইনক্লুডসও আছে। আপনি এখানে খুঁজলে পরে ডাব্লিউপি কনফিগ ডট পিএসপিটাও পেয়ে যাবেন। তো আমরা পরবর্তীতে আসি, এখানে আছে যে কি ওয়ার্ডপ্রেস ফাইল। তা আমরা যদি একদা বক্সে যদি খেয়াল করি, এখানে আপনার ওই সেম জিনিসই এখানে বলা হয়েছে, ঠিক আছে। এখানে আমরা বাংলা ভাবে বলছি যে এই সব ফাইলগুলো আপনার থাকে কি ওয়ার্ডপ্রেস ফাইল, আমরা একটু আগে পড়ব, দেখ এসব নিয়ে আমরা কনফিগ ফাইলের ভিতরে না থেকে। এখানে যদি আপনি খেয়াল করেন কি ওয়ার্ডপ্রেস ফাইলস, ওয়ার্ডপ্রেস এর মূল ফোল্ডারে আপনার কিছু গুরুত্বপূর্ণ ফাইল আছে। ইন্ডেক্স ডট পিএসপি ওয়ার্ডপ্রেস প্রথম পাতা, ল্যান্ডিং পেজ, হোম পেজ বলেন যেটাই বলেন, ওইটা দেখানোর জন্য এই ফাইলটা ব্যবহার করা হয়, ইন্ডেক্স ডট পিএসপিটা। তারপরে আছে যে আপনার লাইসেন্স ডট টেক্সট, আমরা কিন্তু একটু আগে দেখলাম যে লাইসেন্স ডট টেক্সট নামে কিন্তু একটা ফাইল ছিল। এখানে যদি খেয়াল করি এখানে বলছে যে ওয়ার্ডপ্রেসের ভার্সন এবং অন্যান্য তথ্য এই ফাইলে থাকে, মানে ওয়ার্ডপ্রেস কত ভার্সন আপনার চালাচ্ছে ওই সব কিছু আপনার এই লাইসেন্স ফাইলের ভিতরে থাকে। ডাব্লিউপি অ্যাক্টিভেটেড ডট পিএসপি, নতুন ওয়েবসাইট তৈরি করার সময় ইমেল যাচাইয়ের করার জন্য এই ফাইলটা ব্যবহার করা হয়। মানে আমরা যখন নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি তখন আপনি দেখবেন যে ওখানে আপনার ইমেল যাবে বা এরকম আপনার বিস্তারিত আরও অনেক ইনফরমেশন চাই, ওই ইনফরমেশনটা আমরা সেট করি এই ডাব্লিউপি অ্যাক্টিভ ডট পিএসপির ফাইলের ভিতর থেকে। ডাব্লিউপি অ্যাডমিন, এই ফোল্ডারে অ্যাডমিন প্যানেলের লগইন পেজ এবং অন্যান্য ফাইলস থাকে, এখানে ঢুকেই ওয়েবসাইট পরিচালনা করা যায়। লগইন পেজ অ্যাড্রেস সাধারণত ডাব্লিউপি অ্যাডমিন স্ল্যাশ লগইন ডট পিএসপি হয়, কিন্তু অন্য নামও হতে পারে। মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ডাব্লিউপি অ্যাডমিন হলো ওয়েবসাইটের ড্যাশবোর্ড, এবং এই ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আপনার হচ্ছে এই পাথটা আপনার ব্যবহার করতে হয়, ডাব্লিউপি অ্যাডমিন স্ল্যাশ লগইন ডট পিএসপি। এই পাথে গেলে পরে আমরা হচ্ছে লগ ইন করতে পারবো। এখানে লগ ইনের জন্য আপনার অন্যান্য পাথও হতে পারে, এই যেরকম এখানে আপনার 4টা পাথ দেওয়া আছে। প্রথমটা হলো এই যে লগ ইন ডট পিএসপি, তারপরটা হলো আপনার ডাব্লিউপি লগ ইন ডট পিএসপি, তারপর হলো আপনার জাস্ট লগ ইন ডট পিএসপি, ডাব্লিউপি অ্যাডমিন কিন্তু নাই। তারপর হলো আপনার ডাব্লিউপি লগইন ডট পিএসপি, ডাব্লিউপি অ্যাডমিন কিন্তু নাই। ওকে, তো এখানে নোট নোট বলছে যে দিস ফাইল ক্যান অলসো রিনেমড
রিনেম টু মেক ইট মোর চ্যালেঞ্জিং টু ফাইন্ড দ্য লগিং পেজ। এখানে আপনার অ্যাডমিন যদি চালাক হয়ে থাকে তাহলে পরে সে এই যে এইসব যে আপনার ডিফল্ট নেমগুলো আছে, এই ডিফল্ট ওয়ার্ডপ্রেস লগিং সাইটের যে নেমগুলো আছে, তো এই নামটা কিন্তু সে চাইলে পরে রিনেম করে আপনার ফাইল নেমটা কিন্তু রিনেম করে দিতে পারে। এই বিষয় নিয়ে আপনার খেয়াল রাখতে হবে। তো আমরা যদি নিচে আসি, আসলে পরে আপনারা দেখতে পাবেন যে খুব কমন একটা ফাইল যেটা হলো আপনার xml rpc.php। এই ফাইলটা কি? xml rpc.php মানেটা কি? তো এখানে আপনারা যদি একটু দেখেন, এখানে লেখা আছে যে ওয়ার্ডপ্রেসের একটি বৈশিষ্ট্য রিপ্রেজেন্টেশন করে এমন একটা ফাইল যা ট্রান্সপোর্ট মেকানিজম হিসেবে কাজ করে আপনার আরপিসি বা আপনার রিমোট প্রডিউস কল এবং এক্সএমএল এনকোডিং মেকানিজম হিসেবে এসটিটিপি এর মাধ্যমে আপনার ডেটা প্রেরণ এবং করতে সক্ষম হয়। এই ধরনের যোগাযোগ আপনার ওয়ার্ডপ্রেসের রেস্ট এপিআই দ্বারা প্রতিস্থাপিত করা হয় বা আপনার হয়েছে। যাই হোক, এটা আপনার এক্সএমএল আরপিসি ডট পিএসপি, এটা আপনার খুবই পুরাতন একটা ফাইল। এখন বলতে গেলে পরে ম্যাক্সিমাম নতুন নতুন ভার্সনে এই ফাইলটা থাকে না। যদি আপনার কাছে এই ফাইলটা যদি আপনার টার্গেট ওয়েবসাইটে থাকে তাহলে পরে আপনি সেই ওয়েবসাইটে আপনি ব্রুট ফোর্স আপনি বড় বড় অ্যাটাক করতে পারেন। এই ফাইলটার আপনার মূল ফাইল হলো আপনার এক্সএমএল ফাইল বা এক্সএমএল এনকোডিং মেকানিজম সিস্টেমের মাধ্যমে ডাটা এদিক ওদিক করে। আর আচ্ছা, আপনার আরপিসি মানে হলো আপনার রিমোট প্রডিউস কল প্রসিডিউর কর, সরি। তো এই হলো আপনার টোটাল জিনিসটা এক্সএমএল আরপিসিটা। এটার মাধ্যমে আপনি আরো বিস্তারিত কাজ করতে পারেন। আমরা সামনে এই এক্সএমএল আরপিসির মাধ্যমে আরো অনেক কাজ বাজ দেখবো। যেহেতু এটা নিয়ে আপনার বেশি মাথা ব্যথা করতে হবে না, আমরা সামনে এটা নিয়ে আরো একটু প্র্যাকটিক্যাল দেখলে পরে আপনি বুঝতে পারবেন যে এটার কাজ কি। এখানে বলেছে যে ওয়ার্ডপ্রেসের কনফিগারেশন ফাইল wp-config.ps, এই ফাইলটি ওয়ার্ডপ্রেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে ওয়েবসাইটের ডেটাবেজের তথ্য, যেমন ডেটাবেজের নাম, হোস্ট, ইউজারনেম এবং পাসওয়ার্ড এবং অন্যান্য গোপন তথ্য থাকে। এই ফাইলটিতে ডিবাগ মোডও চালু করা যায়, যা ওয়েবসাইটের সমস্যা হলে তা খুঁজে বের করতে সাহায্য করে। তো অর্থাৎ আমরা বুঝলাম যে wp config ফাইলটা হলো আপনার ওয়ার্ডপ্রেসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ফাইল। এখানে আপনার ডেটাবেজের ইনফরমেশন, ডেটাবেজের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, আমি যেটা বললাম যে এই আপনি যদি wp config ডট ফাইল অ্যাক্সেস করতে পারেন তাহলে আপনি পুরো ডেটাবেজের অ্যাক্সেস করতে পারতেছেন। এবং আরো অনেক গোপন তথ্য থাকে। এই ফাইলটিতে ডিবাগ মোডও আছে, যা ওয়েবসাইটের যদি কোনো সমস্যা হয় তা এই ফাইলটি খুঁজে বের করতে পারে। এই ফাইলের এতটা পাওয়ার। আমরা যদি দেখি যে এই আপনার ডিবাগ মোডটা কিভাবে চালু করে বা ওইটা যদি আমরা দেখি তাহলে পরে আপনারা হচ্ছে নিচে একটা স্ক্রিনশট দেখতে পারবেন। তো আপনি যদি চান যে এই স্ক্রিনশটটা আপনি কপি করতে চান বা আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে পরে এখানে দেখতে পারেন যে কোড হচ্ছে আপনার পিএইচপি ল্যাঙ্গুয়েজে কপি বা ডাউনলোড করতে পারেন। আপনার এখানে আপনি এখানে কপি বা ডাউনলোড করতে পারেন। এখান থেকে আমরা হচ্ছে দিয়ে দিছি যে আপনার হচ্ছে ফাইলটা আমরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যাই হোক, দেখেন আপনারা যদি দেখেন, এখানে আপনারা যদি পিএসপি বুঝেন তাহলে পরে আপনারা এখানে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এখানেও কিন্তু আমাদের এই যে এই ফাইলটা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আপনার ডিবি নেম, এখানে আপনার ডেটাবেজের নেম থাকে আর কি, এখানে আপনার ডেটাবেজের ইউজার নেম থাকে, এখানে আপনার ডেটাবেজের পাসওয়ার্ড থাকে। আর নিচে হচ্ছে আপনার ডিবি হোস্ট, আপনার হচ্ছে কোন হোস্টে আপনার মাইস্কুয়েল বা আপনার ডেটাবেসটা আছে ওই হোস্টে এখানে দেওয়া থাকে। এখানে অথ কি থাকে, এখানে আরো সিকিউর অথ কি, লগড ইন কি, এখানে আরো অনেক জিনিসপত্র আছে আপনারা দেখতে পারেন। এই যে আমরা যেটা কথা বলতেছিলাম যে ওয়ার্ডপ্রেস ডিবাগ মোড, ওই ডিবাগ মোড আপনারা যে নিচে দেখতে পারবেন যে ডিফাইন বলে একটা আছে, যেখানে ডাব্লিউপি ডিবাগ, ডিবাগ এখানে ফলস দেওয়া আছে। এখানে যদি আপনি ট্রু করে দেন তাহলে পরে আপনার ডিবাগ মোডটা চালু হয়ে যাবে এবং যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনার এই ফাইলটা আমাদেরকে বের করে দেবে। ওকে, যদি আমরা এখানে আসি যে কি ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিজ, তো আমরা এখানে আরো একটু দেখতে পারবো যে ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ফোল্ডারের ওয়ার্ডপ্রেসের মূল ফোল্ডারে যেখানে সব প্লাগইনস এবং থিম রাখা হয় স্ল্যাশ আপলোডস নামের একটা সাব ফোল্ডারে সাধারণত ওয়েবসাইটে আপলোড করা সব ফাইল রাখা হয়। এই ফোল্ডার গুলোতে আপনার গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা হ্যাকাররা ব্যবহার করে ওয়েবসাইটের নানা রকম আক্রমণ করতে পারে। তো আমরা যেটা বুঝলাম, আমরা যেটা একটু আগে পড়ছি যে আপনার ডাব্লিউপি কন্টেন্ট ফাইলের ভিতরে আপনার থিম প্লাগইন এগুলো অনেক কিছু থাকে। তো আমরা এখন জানলাম যে থিম প্লাগইন নামে আরেকটা আপনার সাব ফোল্ডার আছে, যেখানে আপনারা দেখতে পারেন আমরা দেখা আছে প্লাগইন এবং রাখা হয় সাব ফোল্ডারের ভিতর। যে সাব ফোল্ডার এখানে আপনার ডাব্লিউপি কন্টেন্টের পরেও আপনার হচ্ছে আপলোডস নামে একটা ফোল্ডার আছে। যে ফোল্ডারের ভিতরে আপনার প্লাগইনস নামে আরেকটা ফোল্ডার আছে এবং থিমস নামে আরেকটা ফোল্ডার। প্লাগইনসের ভিতরে আপনার সব প্লাগইনসের নাম, আরো অনেক বিস্তারিত কোন ভার্সন করতেছেন আপনি সেই প্লাগইনসের
ওই সব কিছু আছে। আর থিমসের ভিতরে আপনার এই থিমের জিনিসপত্রগুলো আছে, কোন থিম ইউজ করতেছেন, কোন কোন থিম আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ডাউনলোড করা আছে না আছে। এখানে আমরা যদি দেখি যে ডাব্লিউপি ইনক্লুডস ফোল্ডারটি ওয়ার্ডপ্রেসের মূল কাজের জন্য প্রয়োজনীয় ফাইলগুলো রাখার জায়গা। মূল কাজের পত্র আপনার যে ডাব্লিউপি ইনক্লুড করে তারা থাকে। এখানে অ্যাডমিন প্যানেল বা থিম সংক্রান্ত কোনো ফাইল থাকে না। এর পরিবর্তে সার্টিফিকেট, ফন্ট, জাভাস্ক্রিপ্ট ফাইল, উইজেট ইত্যাদি ইত্যাদি আরো অনেক মূল ফাইলগুলো এখানে থাকে। মানে এখানে আমরা জানতে পারলাম যে ডাব্লিউপি কন্টেন্টের মেইন ফাইলগুলো থাকে, যে আপনার হচ্ছে এসএসএল সার্টিফিকেট, টিএসএল সার্টিফিকেট, এইসব কিছু সার্টিফিকেট থাকে, আপনার ফ্রন্টস থাকে, ঠিক আছে, ফ্রন্টস ফাইলগুলো থাকে, আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো থাকে যেগুলো আপনার ইম্পর্টেন্ট, আপনার উইজেট আরো অন্যান্য ফাইলগুলো এখানে থাকে। তো এখানে আমরা যদি ডাব্লিউপি ইনক্লুডস ফাইলে যদি আমরা দেখি, এখানে আপনার ডাব্লিউপি ইনক্লুডস ফাইলের ভিতরে কি কি থাকে ওখানে আপনারা দেখতে পারেন। এখানে আপনার থিম ডট পিএসপি আছে, আপডেট ডট পিএসপি আছে, ইউজার ডট পিএসপি আছে, ভার্সন, উইজেট ডট পিএসপি, ডাব্লিউপি ডাটাবেস ডট পিএসপি, সব আরো অনেক বিস্তারিত এখানে আছে। আমরা এখন আসি যে ওয়ার্ডপ্রেস ইউজার রোল। তো এখানে দেখেন, এখানে দেয়ার আর 5 টাইপ অফ ইউজার স্ট্যান্ডার্ড ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। আপনার এখানে 5টা ওয়ার্ডপ্রেস সাইটে ইউজার থাকে। মানে একটা ওয়ার্ডপ্রেস সাইট আপনার যখন টার্গেট ওয়েবসাইটে আপনার যখন ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করা থাকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকে, তখন ওই ওয়ার্ডপ্রেস সাইটে আপনার মূলত 5 ধরনের ইউজার অ্যাক্সেস করতে পারে। এখানে আপনার রোল অ্যান্ড তাদের ডেসক্রিপশন এখানে দেখতে পারেন যে ওনার, তার নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, ওয়ার্ডপ্রেস সাইটে বা ওয়েবসাইটের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, নতুন ব্যবহারকারী যোগ করতে পারে, পোস্ট ডিলিট করতে পারে এবং সবকিছু আর কি সে করতে পারে। এভরিথিং সে কোডও মনে করেন আপনার হচ্ছে ডিটেক্ট করতে পারে। তারপরে আপনার ইউজার হলো আপনার এডিটর। একটা ওয়েবসাইট তার মানে ওয়েবসাইটের মালিক সে চাবে তার মডারেটর হ্যান্ডেল করুক, বা এই সাইট হচ্ছে একজনকে দিয়ে দেবে যে সে হ্যান্ডেল তাই আর কি। এখানে দেওয়া আছে, রোল দেওয়া আছে, যেখানে আপনার এডিটর একটা রোল আছে যে অন্যদের লেখা পোস্ট পোস্ট ও পাবলিশ করতে পারে। যে ধরেন অ্যাডমিন একটা পোস্ট করলো, ওই পোস্টটা এডিটর কি করতে পারে, ওটা হচ্ছে আপনার এডিট করে আবার পাবলিশ করে দিতে। তো পরবর্তীতে যেটা আছে যেটা হলো আপনার অথর, শুধু নিজের লেখা পোস্ট পাবলিশ করতে পারে। ঠিক আছে, অথর শুধু নিজের লেখা পোস্ট এন্ড পাবলিশ করতে পারে। ধরেন আপনি হচ্ছে আপনার একটা ব্লগ ওয়েবসাইট বানাইছেন এবং ব্লগ ওয়েবসাইটের জন্য আপনি চাচ্ছেন যে আপনার জন্য একটা ডেইলি ব্লগ লিখবে, ওরকম একজনকে আপনি হায়ার করতে, আপনি হায়ার করলেন এবং হায়ার করার পরে আপনি তাকে হচ্ছে অথরের পারমিশন দিয়ে দিলেন। সেক্ষেত্রে কি হবে, সে শুধু নিজের লেখাই পোস্ট করতে পারবে আপনার ওয়েবসাইটে, এজ তার ডেইলি ওয়ার্ক যেটা হচ্ছে আপনার ডেইলি পোস্ট করা বা ডেইলি আপনার ব্লগ রাইট করা। তারপরে আছে যে আপনার কন্ট্রিবিউটর। কন্ট্রিবিউটর হলো নিজের লেখা পোস্ট লিখতে পারে কিন্তু পাবলিশ করতে পারে না। এরকম কিন্তু আমরা অনেক ফেসবুক গ্রুপে দেখি যে আমরা ধরেন একটা পোস্ট করলাম, সেটা আপনার পেন্ডিং এ যায়, অ্যাডমিন অ্যাপ্রুভ করলে পরে তারপরে ওটা আপনার পোস্ট হয়। তো এটা আর কি যে কন্ট্রিবিউটরও আপনার সেম সেম আর কি, যে সে শুধু নিজের লেখা মানে পোস্ট করে দিতে পারে এবং ওটা আপনার পেন্ডিং এর জন্য পাঠিয়ে দিবে। এটা হচ্ছে আপনার অ্যাডমিন যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভ করবে লেখা পাবলিশ হবে না। তারপর হলো যে সাবস্ক্রাইবার, যেটা হলো আপনার নর্মাল ইউজার বা আপনার ওয়েবসাইটের ভিজিটর, সাধারণ ব্যবহারকারী এবং শুধু পোস্ট শুধু পড়তে পারে। এখানে আমি হচ্ছে আপনাদের জন্য একটু বিস্তারিত ডেটা যাতে বুঝতে পারেন ওই জন্য দিছি যে ইউজার রোলের ভিতরে আপনার অ্যাডমিনিস্ট্রেটর মেইন বান্দা, তারপরে হচ্ছে আপনার সাবস্ক্রাইবার আছে, তারপরে হচ্ছে কন্ট্রিবিউটর আছে, যেখানে ক্যান পোস্ট ক্যান পাবলিশ, ক্রিয়েট পোস্ট ক্যান পাবলিশ। তারপরে হলো আপনার অথর ক্রিয়েট অ্যান্ড এডিট ওন পোস্ট, অথর শুধু নিজের পোস্ট করতে পারে পোস্ট যেটা। তারপর হলো আপনার এডিটর হলো আপনার ম্যানেজ পোস্ট অ্যান্ড পেজেস। আপনার এডিটর হচ্ছে আপনার ওয়েবসাইটের বিভিন্ন রকমের পোস্ট আপনার ম্যানেজ করতে পারে এবং হচ্ছে আপনার পোস্ট করতে, পেজ আপনার এডিট করতে পারে। এখানে আপনার যদি খেয়াল করেন কন্টেন্ট ম্যানেজমেন্ট, এরা হচ্ছে আপনার সব কন্টেন্ট ম্যানেজ, এই তিনটা আপনার ইউজার তৈরি করা হয়েছে। হলো আপনার কন্ট্রিবিউটর, অথর এবং এডিটর হচ্ছে আপনার কন্টেন্ট ম্যানেজ। এখানে আমরা যেটা হলো আপনার সাবস্ক্রাইবার হলো আমরা বা হচ্ছে আপনার ভিজিটরস। ঠিক আছে, তাদের কাছে কোনো কিছুর অ্যাক্সেস থাকে, রিড করার অ্যাক্সেস থাকে, আপনি খালি ওয়েবসাইটটা পড়তে পারবেন। এখানে এই রিড অনলির ভিতরে আপনার আছে ফ্রন্ট ইন্টের ভিতরে আছে যে আপনার থিম, প্লাগিং। আমি যদি আপনাদেরকে বলি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মূলত আপনার থিম এন্ড প্লাগিং এর উপর নির্ভরশীল। এখানে আপনার যদি আমি যদি বলতে গেলে তুলনা করি যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আর হচ্ছে আপনার একটা নর্মাল রকোডেড ওয়েবসাইটের ভিতরে পার্থক্য কি? তো এখন নর্মাল ওয়েবসাইট আপনার কি দিয়ে তৈরি করা হয়? HTML দিয়ে তৈরি করা হয়, CSS দিয়ে তৈরি করা হয়, আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয়। দেন একটু ব্যাকএন্ডে গেলে আপনার রিয়াক্ট আরো অনেক কিছু
যেহেতু রিয়েক্ট বাদ দেন, এসব কিছু বাদ দেন, এখন হলো যে এই সব কিছু দিয়ে আপনার একটা বেসিক ওয়েবসাইট তৈরি করা হয় র কোড, ঠিক আছে, একদম র হ্যান্ডেড কোড। এইটা করলে পরে তার ওয়েবসাইটে বাগ থাকবে না বললে এমন কিছু না, তার ওয়েবসাইটে অবশ্যই বাগ থাকবে, কিন্তু এই বাগটা ম্যাক্সিমামলি আপনার রিডিউস করার জন্য আপনার সিকিউর কোডিং করতে, সিকিউর কোড করতে হবে। সে যদি সিকিউর কোড করে তাহলে পরে তার ওয়েবসাইটটা বলতে গেলে পরে অলমোস্ট সেফ। আর সেখানে যদি একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা একটা সিএমএস আপনার কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা বানায়, ঠিক আছে, তো এখন যদি খেয়াল করেন, এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, আমি দিচ্ছি এই যে আপনার একটা মানে সিকিউর কোড বা আপনার হচ্ছে একটা র কোডের ওয়েবসাইটে কিন্তু আপনার কারোর উপর নির্ভরশীল হতে হচ্ছে না। যে আপনার এইচটিএমএল কিন্তু সে নিজেই বানাইছে, সিএসএস সে নিজেই বানাইছে, যে সে নিজেই বানাইছে, সিকিউর কোড সে নিজেই করছে। তো অর্থাৎ আপনার এই ওয়েবসাইটটা আপনার পারফেক্ট, মানে কারোর জন্য আপনার এই ওয়েবসাইটটা নির্ভরশীল না। কিন্তু এখানে যদি আপনারা যদি সিএমএস এর কথায় আসেন, সিএমএস এর কথায় আসেন, সেখানে কিন্তু সিএমএস কিন্তু আপনার বিভিন্ন জিনিসের উপর, বিভিন্ন কোম্পানির উপর নির্ভরশীল। যেরকম হলো আপনার থিম, তারপর হলো আপনার প্লাগিং, থিম অ্যান্ড প্লাগিং। থিম অ্যান্ড প্লাগিংটা কি? তো থিম হলো আপনার ওয়েবসাইটের মূল থিমটা, যে থিমের উপর আপনার ওয়েবসাইটে চলবে। আর হলো প্লাগিং হচ্ছে আপনার বিভিন্ন জিনিস, ঠিক আছে। এখন আপনাদেরকে একটা জিনিস তফাৎ বলি আমি আপনাদেরকে, যে আপনি ধরেন হচ্ছে আহ, আপনার ওয়েবসাইটের জন্য আপনি হচ্ছে 5টা প্লাগিং নিলেন, ঠিক আছে, তো 5টা প্লাগিং কি কি? দেন আপনি প্লাগিং নিলেন হচ্ছে, প্লাগিং নিলেন হচ্ছে আপনি ধরেন ডাব্লিউপি ঘোষ থাকে, এটা বাদ দেন, আপনি ধরেন হচ্ছে দিলেন যে ডাব্লিউপি ফর্ম, তারপরে আপনি প্লাগিং স্কুল এলিমেন্টর, তারপরে স্কুলের এলিমেন্টর ফর তারপরে স্কুলের দেখে নেবে ডবল ও এলিমেন্টর ফর ফুটার, তারপরে এলিমেন্টর ফর হেডার, তারপরে ধরেন ইউজ করলেন আপনি হচ্ছে, ধরেন এই 4টা আপনি প্লাগিং আপনার ওয়েবসাইটে ইউজ করতেছেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু আপনার প্লাগিং ছাড়া নিশ্চয় সে কিছুই করতে পারে না। এই 4টা প্লাগিং আপনি এখানে যদি আপনি খেয়াল করেন, তো আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে এখানে ধরেন আপনার ডাব্লিউপি ফর্ম কিন্তু একটা কোম্পানি, এলিমেন্টর একটা কোম্পানি, আপনার ফুটার হলো একটা কোম্পানি, হেডার হলো আপনার একটা, অর্থাৎ আপনার যে 4টা যে প্লাগইন আপনি ইউজ করলেন, এই প্লাগইন গুলো হলো আপনার এক একটা কোম্পানির ভিতরের থেকে আপনার এখানে আপনাকে প্রোভাইড করতেছে। এই ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি ফর্ম এটা হলো একটা কোম্পানির, কিন্তু কোম্পানির একটা প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতেছেন প্লাগইন হিসেবে। তো এই এই হলো আপনার 4টা আপনার প্লাগইন। তো ধরেন আপনার হচ্ছে কোনো কাজের জন্য আপনার হচ্ছে ডাব্লিউপি ফর্ম, হ্যাঁ ডাব্লিউপি ফর্ম যেটা আছে সেটা ধরেন হচ্ছে আপনার আপডেট দেওয়া বন্ধ করে দিল, ঠিক আছে, আপনার আপডেট দেওয়া বন্ধ করে দিল, এবং এলিমেন্টর হচ্ছে আপনাকে আপডেট দিচ্ছে, এবং ফুটার হলো আপনাকে আপডেট দেওয়া বন্ধ করে দিল, এবং আপনার এলিমেন্টর ফর হেডার এটা হচ্ছে আপনার বলতে গেলে পার্মানেন্টলি আপনাকে আর কোনো কিছু সাপোর্ট দিবে না, ঠিক আছে, এটা হলো আপনার পার্মানেন্টলি কোনো কিছু সাপোর্ট দিবে না। অর্থাৎ কি হয়ে গেল আপনার জিনিসটা, যে ধরেন আপনার দিন শেষে হচ্ছে আপনার এই যে আপনার ডলফি ফর্ম এখানে যেহেতু কোনো আপডেট দিচ্ছে না, সেক্ষেত্রে পরে কি হবে, এর যে পুরাতন ভার্সন, ধরেন পুরাতন ভার্সন পয়েন্ট অমুক তমুক 5, ঠিক আছে, 6.5 যে ভার্সনটা আছে এই ভার্সনের ধরেন হ্যাকাররা তখন কি করবে, তখন এই ভার্সনের হচ্ছে বিভিন্ন রকমের বাগ বের করবে। দিন যত যাবে তখন এই তত তত পর্যন্ত আপনার হচ্ছে এই যে ভার্সনটা আছে এটা আপনার দুর্বল হতে থাকবে। অর্থাৎ এই মানে শুধু প্লাগিং এর জন্য আপনার পুরা ওয়েবসাইটটা আপনার পুরো নষ্ট হয়ে যাবে, বা আপনার পুরো ওয়েবসাইটের অ্যাক্সেসটা হ্যাকারের কাছে চলে যাবে। আর এলিমেন্টর যেহেতু আপনাকে হচ্ছে মানে দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, ডেইলি আপডেট দিচ্ছে, আপনার বিভিন্ন রকমের vulnerability থেকে সে আপডেট বের করে আপনাকে দিচ্ছে, সেক্ষেত্রে পরে আপনার এলিমেন্টর কোনো প্রবলেম করবে না। আপনার যদি এলিমেন্টর ফর ফুটার দেখেন, এই কিন্তু আপডেট দেওয়া বন্ধ করে দিচ্ছে, সেম সেম আপনার ডাব্লিউপি ফর্মের মতো, ঠিক আছে, ডাব্লিউপি ফর্ম যেরকম আপনার বাগ বের হয়ে যাবে, ওরকম আপনার এলিমেন্টর ফর ফুটারেরও একদিন না একদিন বাগ বের হয়ে যাবে। আপনার যদি খেয়াল করেন এখানে বলা হয়েছে যে একটা দেওয়া আছে যে আপনার প্লাগিং এলিমেন্টর ফর হেডার এটা হচ্ছে আপনার পার্মানেন্টলি ডিসক্লোজ হয়ে গেছে। অর্থাৎ আপনার
এই যেই প্লাগইনটা আছে এই প্লাগইনটার আপনার অলরেডি বাগ বের হয়ে আসছে, আপনার এর অলরেডি বাগ কিন্তু চলে আসছে। তাহলে পরে কি হবে, এই বাগের জন্য আপনার পুরা হ্যাকাররা কি করতে পারে, আপনার পুরা ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে নিতে, ঠিক আছে, কারণ আপনি পুরা মানে প্লাগইনকে আপনার পুরা ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে, তাহলে পরে কি হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার আপনার পুরো ওয়েবসাইটটা চালানোর জন্য আপনার এই এতগুলো কোম্পানির আপনার হচ্ছে সব নীতিমালা আপনাকে এখানে চালায় রাখতে হবে, ঠিক আছে। যে আপনার মানে এই প্লাগইন যদি আপনার বন্ধ করে দেয় হুট করে, তাহলে পরে আপনার ওয়েবসাইটটা ড্যামেজ হতে পারে। এই কোম্পানি যদি বন্ধ করে দেয় তাহলে পরে ড্যামেজ হতে পারে। এই কোম্পানি যদি বন্ধ করে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে ড্যামেজ হতে পারে। এই কোম্পানি যদি হুট করে আপনার সাপোর্ট দেওয়া বন্ধ করে তাহলে কিন্তু আপনার কোম্পানি ড্যামেজ হতে পারে। অর্থাৎ আপনার এখানে থিম আর হচ্ছে আপনার প্লাগইন বলতে গেলে পরে সেমই, ঠিক আছে। তো কাজ আলাদা কিন্তু বলতে গেলে পরে মানে ধরন একই। তো বলতে গেলে পরে আপনার একটা সিএমএস এর জন্য আপনার বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন কোম্পানির হয়ে কিন্তু তার ওয়েট করতে হচ্ছে, বা তার বিভিন্ন কোম্পানির জন্য কিন্তু আপনার ওয়েবসাইটটা নির্ভরশীল হয়ে যাচ্ছে। তো সেখানে যদি আপনি খেয়াল করেন, সেখানে শুধু আপনার এটা মানে সিম্পল বা আপনার ধরেন একটা র কোডের ওয়েবসাইট, আপনার শুধু একটা খালি হচ্ছে মানে সিকিউর কোড এবং হচ্ছে আপনার এইচটিএমএল সিএসএস জানা থাকলে তার বলতে ওয়েবসাইটটা অলমোস্ট সিকিউর। এটাই হলো একটা তফাৎ সিএমএস আর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস, একটা সিম্পল র কোডেড ওয়েবসাইটের। যেহেতু আমরা আমাদের চলে আসি, আমরা আমাদের হচ্ছে পিডিএফে চলে আসি। এখানে আমাদের বলেছে যে অ্যাডমিনিস্ট্রেটর হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের ওয়েবসাইটের সবকিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে। এডিটর এবং অথরদেরও কিছু প্লাগইন ব্যবহার করার অধিকার থাকতে পারে, যা সাধারণ ব্যবহারকারীদের নাই। তো আমরা যদি চ্যাপ্টার 2.1 এ আসি, এখানে বলছে যে আপনার ওয়ার্ডপ্রেস কোর ভার্সন এনুমেশন। আমরা যদি এখানে দেখি, আমরা হচ্ছে কিন্তু এনুমেশন মডিউলে চলে আসছি। এখানে আমাদের প্রথম হলো মানে প্রথম আপনার সাব ক্যাটাগরি হলো ওয়ার্ডপ্রেস কোর এনুমেশন ভার্সন এনুমেশন। তারপর হলো আপনার হচ্ছে এখন থেকে আমাদের প্র্যাকটিক্যাল শুরু। আমরা কেবল ইন্ট্রোডাকশন কমপ্লিট করলাম, ওয়ার্ডপ্রেসের বিস্তারিত আমরা কমপ্লিট করলাম। এখন আমরা ইনোভেশন স্টার্ট করবো, বা আমরা বলতে পারেন যে কেবল থেকে আমরা হ্যাকিং এর জন্য কাজ বাজ আমরা এখান থেকে চালু করব। এখানে আছে যে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস কোর এনুমেশন, কোর ভার্সন এনুমেশন, তারপর হলো প্লাগিং এন্ড থিম এনুমেশন, তারপর হলো আপনার ডাইরেক্টরি ইন্ডেক্সিং, তারপর হলো আপনার হচ্ছে ইউজার ইনুমারেশন, তারপর হলো আপনার লগিং, তারপর হলো আপনার ডাব্লিউপি স্ক্যান ওভারভিউ এন্ড ডাব্লিউপি স্ক্যান ইনুমারেশন। ওকে, তো আমরা এখানে 7টা সাব ক্যাটাগরি আছে, আমরা এই 7টা সাব ক্যাটাগরি আমরা এখান থেকে কমপ্লিট করে ফেলাই। এখান থেকে আমাদের হচ্ছে পেজ নাম্বার 9 নাম্বার। এখানে একটু খেয়াল করেন চ্যাপ্টার 2.1 ওয়ার্ডপ্রেস কোর ভার্সন ইনুমারেশন। ওয়ার্ডপ্রেস কোর ভার্সন ইনুমারেশন আমরা এখান থেকে এটা পাস করে দিই। একদম বসতে যেটা বলছে আমাদের এই মডিউলটা, বা আপনি বলতে পারেন এই পুরো হ্যাক মানে ওয়ার্কশপটা, এই পুরো ওয়ার্কশপটা আমরা হচ্ছে এই মডিউল থেকে আমরা ইন্সপায়ার হয়ে আপনাদের জন্য তৈরি করছি, যাতে আপনারা বাংলাতে এটার সুবিধা নিতে পারেন, এই হ্যাকিং ওয়ার্ডপ্রেসের সুবিধা নিতে পারেন। এবং আপনারা যারা যারা নতুন এইচটিভিতে আপনারা হচ্ছে যারা যারা প্রিমিয়াম নিতে পারেন না, কিউব নাই যাদের বেশি, তাদের জন্য আমরা এই 100 কিউব আমরা এখান থেকে এই পুরো মডিউলটা আমরা মানে কিনে আপনাদেরকে আমরা হচ্ছে একদম বাংলাতে বিস্তারিত এটার পুরো ওভারভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এখানে আপনারা যদি খেয়াল করেন, এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজার রোলস, তো এখানে আপনার হচ্ছে এই সব কিছু দেওয়া আছে, আমরা করে ফেলছি। কিন্তু এডিটর কে বা অথর কে, অথরের কাজ কি, কন্ট্রিবিউটরের কাজ কি, এগুলো বলে কিন্তু আপনি বলতে পারবেন যে এই সবের কাজ হলো এই এই এই। যেহেতু এখন মূল কাজ যে ইনোভেশন পর্বে আমরা কিন্তু আসছি, যে মডেলে কিন্তু চলে আসছি। এই পর্বে আমরা হচ্ছে পুরো ইনোভেশন করব, ইনফরমেশন গ্যাদারিং করব, এবং পরবর্তীতে আমরা হচ্ছে এক্সপ্লয়টেশন মডিউলে আমরা হচ্ছে ওয়েবসাইটের উপর আমরা হচ্ছে অ্যাটাক পারফর্ম করব। এখানে যদি খেয়াল করেন ওয়ার্ডপ্রেস কোর ভার্সন ইনোভেশন ইট ইজ, আচ্ছা তো এখানে আমরা যেহেতু বাংলাতেই আছে, তো বাংলাতেই আমরা একটু কভার করি। এখানে আপনার যেগুলো হাইলাইট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্ট, এটুকু আপনার অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এগুলো আপনাকে মনে রাখতেই হবে। কোনো কিছু মনে রাখেন আর না, আপনি সার্চ দিতে পারবেন, কিন্তু এটা আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে কোন ওয়েবসাইট কি ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি তা জানা খুবই জরুরি। ঠিক আছে, যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, সেটা আপনি র কোড বানাইছেন নাকি আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট বা কোন সিএমএস ইউজ করতেছেন, সেটা জানা খুবই জরুরি। বাগানটার বা একজন টেস্টার বা একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, আপনার এটা জানা খুবই জরুরি যারা এই ফিল্ডে আছেন। তারপরে বলা হয়েছে যে ওয়েবসাইট পরীক্ষা করার প্রথম ধাপ হলো এর ভার্সন নাম্বার জানা। ওয়েবসাইট পরীক্ষা করার প্রথম ভার্সন হলো তার ভার্সন নাম্বার জানা। কাজ হলো মানে এখানে মূলত হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের কথা বলা হয়।
এটা জানলে সাধারণ সমস্যাগুলো যেমন ডিফল্ট পাসওয়ার্ড এবং সেই ভার্সনের জন্য বিশেষ হ্যাকিং পদ্ধতি সম্পর্কে আপনি জানতে পারবেন। তারপরে বলা হয়েছে যে ভার্সন নাম্বার জানার সবচেয়ে সহজ উপায় হলো ওয়েবসাইটের পেজের সোর্স কোড দেখা। এটা করতে পেজে মানে পেজে রাইট ক্লিক করুন, তারপর হচ্ছে ভিউ পেজ সোর্স বা কিবোর্ডে কন্ট্রোল+ইউ চাপুন, তারপরে আপনি ওয়েবসাইটের সোর্স কোড আপনি দেখতে পারেন। সোর্স কোডে আপনার মেটা জেনারেটর শব্দটি খুঁজুন, কন্ট্রোল+এফ চেপে আপনি হচ্ছে কমান্ড লাইনে আপনি হচ্ছে মানে মেটা মেটা জেনারেটর আপনি সার্চ দিলে পরেই পেয়ে যাবেন। ওকে, তো এখানে আমরা যদি দেখি, এটা করতে কন্ট্রোল+এফ চাপুন, বা কমান্ড লাইনে আপনি সিইউআরএল এবং গ্রিপ কমান্ডের ব্যবহার করুন। তো যাই হোক, এটা আমরা পরবর্তীতে আগে আসেন যে আমরা হচ্ছে যেই প্রথম যেই উপায়টা বলা হয়েছে যে সোর্স কোডে মেটা জেনারেটর শব্দটি খুঁজুন এবং কন্ট্রোল+এফ চাপুন। তো এটা চলেন আমরা এখন সার্চ করি। ওকে, তো প্রথমত আমরা হচ্ছে একটা ওয়েবসাইট টার্গেট করি। এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা আসলে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করতেছে কি ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করতেছে না, ওটা আইডেন্টিফাই করার জন্য আমরা যেটা দেখলাম, আমাদের এখানে কন্ট্রোল+ইউ চাপ দিতে হবে, অথবা আপনি চাইলে পরে এখানে রাইট ক্লিক করতে পারেন। রাইট ক্লিক এখানে ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করলে পরেই হয়ে যাবে। তারপর আপনাকে এরকম হচ্ছে পেজের সোর্স কোডটা আপনাকে দিয়ে দিবে। তো আপনাকে কি করতে হবে, কন্ট্রোল+এফ চাপ দিতে হবে। তারপরে আপনাকে এরকম একটা সার্চ ফিল্টার দিয়ে দিবে। এই সার্চ ফিল্টারে আপনাকে এখন মেটা লিখতে হবে, মেটা, অথবা আপনি এখানে জেনারেটর লিখতে পারেন। তো মেটা দিলে পরে বিস্তারিত এখানে মেটা ফাইলস দেখাবে আর কি। আর এখানে যদি আপনি জেনারেটর লেখেন, ওকে, এই জেনারেটর লেখার পরে আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমরা হচ্ছে জেনারেটর নামে কিন্তু একটা অট্রিবিউট দেখতে পাচ্তেছি, বা আপনি সরি জেনারেটর না, মানে অট্রিবিউট না, মানে এখানে একটা নেম দেখতে পাচ্তেছি। এই নেমে যদি একটু খেয়াল করেন, এখানে কন্টেন্ট ইকুয়ালস টু আপনার দেওয়া আছে যে ওয়ার্ডপ্রেস 6.5.5। ঠিক আছে, এখানে তো আপনার কন্টেন্টে দেওয়া আছে ওয়ার্ডপ্রেস 6.5.5। তার মানে এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করতেছে। জেনারেটর ট্যাগ ট্যাগ দিয়ে আমরা সার্চ করে কিন্তু আমরা বের করতে পারছি যে ওয়ার্ডপ্রেস সাইটটা আপনার হচ্ছে সাইটটা আপনার ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করতেছে, এবং ওই সাইটের আপনার ভার্সন হলো 6.5.5। আমি যদি এখন সার্চ করি বর্তমান ওয়ার্ডপ্রেস সাইটের আপনার ভার্সন কত যাচ্ছে, ভার্সন, আমরা যদি এটা লিখে যদি সার্চ করি, আমরা ওয়ার্ডপ্রেস সাইটে চলে যাব। ওয়ার্ডপ্রেস, এখন আপনার ভার্সন যাচ্ছে যে আপনার ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.6.2, অর্থাৎ এই ওয়েবসাইটটা আপনার পুরাতন ভার্সন ইউজ করতেছে, যেটা হলো আপনার 6.5.5। তার মানে কিন্তু আমরা কিন্তু এটাও জানতে পারছি যে ওয়ার্ডপ্রেস সাইট কিন্তু আমাদের টার্গেট সাইট, এটা হচ্ছে ধরেন আমাদের টার্গেট সাইট, সাইট কিন্তু আমাদের 6.5.5 এ আছে। ঠিক আছে, মানে এটা কিন্তু লোয়ার ভার্সন। এখানে আপনার বর্তমান ভার্সন হচ্ছে 6.6.2। ওকে, তো পরবর্তীতে আমরা দেখি পরবর্তী আমাদেরকে কি ইনস্ট্রাকশন দিছে। তো আমাদেরকে পরবর্তীতে ইনস্ট্রাকশন দিছে যে সিইউআরএল এবং গ্রিপ কমান্ড। সিইউআরএল একটা টুল, এবং গ্রিপ কমান্ড ব্যবহার করে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তো এটা কিভাবে জানতে পারবো, এখানে একটা আপনার ওয়ার্ডপ্রেস ভার্সনের একটা সোর্স কোড দেওয়া আছে। তো এখানে এই ভার্সনের সোর্স কোড যদি আমরা তাহলে পরে আমরা এখানে একটা ডেমো দেখতে পারবো। ঠিক আছে, যেই ডেমোটা কিন্তু আমরা এখানেই দেখছি, এই যে জেনারেটরে, এই যে এটা কিন্তু আমরা লাইভেই করলাম। আপনার এখানে হচ্ছে একটা ডেমো দেওয়া হচ্ছে যে এরকম আপনাকে দেখাবে। তো আমরা এখন পরবর্তীতে আসি। তো পরবর্তীতে বলতেছে যে আপনার ডাব্লিউপি ভার্সন সোর্স কোড অটোমেটেড টুল। অটোমেটেড টুলের নাম কি, সিইউআরএল। তো আমরা চাইলে পরে আমরা যেরকম হচ্ছে এই যে আমরা কন্ট্রোল+F দিয়ে সার্চ করে ম্যানুয়াল যেটা করলাম, এটা আমরা না করে আমরা হচ্ছে চাইলে পরে একটা টুল দেবো, আমরা এটা স্ক্যান করতে পারি যে এই সেটা আপনার ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করতেছে কি করতেছে না, এবং করলেও কোন ভার্সন সেটা ইউজ করতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা টুলস ইউজ করা হয়েছে। এই টুলটা আমরা যদি এখানে লিংক দেওয়া আছে, এখানে খেয়াল করেন এখানে কোডের উপর কিন্তু এখানে আপনাদের ডাইরেক্ট ডাউনলোড লিংক দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে আসলে পরে আপনার এখান থেকে লিংকটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই যে এখান থেকে ইউআরএল থেকে আমাদের, তো আমরা জাস্ট কমান্ডটা কপি করব। এখানে আসে যদি দেখি, এই যে এখানেও কিন্তু আমরা যে কমান্ডটা কপি করলাম। আমার কমান্ডটা একটু পর বিস্তারিত আলোচনা না করতেছি যে কমান্ডের ভিতরে কি আছে। কমান্ডটা আমরা পেস্ট করি। এই কমান্ডের ভিতরে আছে যে প্রথমে সিইউআরএল আমাদের টুল, তো -x
হাইপেন এস অ্যান্ড হাইপেন এক্স এর মানেটা কি? হাইপেন এস এবং হাইপেন এক্স এর মানেটা বের করার জন্য আমাদের এখানে তুমি হেল্প ফাইলটা দেখতে হবে, ইউআরএল আমরা হাইপেন এস দেবো, ঠিক আছে? তো এখানে হাইপেন এস মানে সাইলেন্ট মোডে কাজ করবে, এবং হাইপেন এক্স, এক্স মানে হচ্ছে আপনার মানে যদি আপনারা যদি আমাদের আগের ভিডিওটা দেখে থাকেন, হ্যাঁ, এসটিটিপি ইন ডিটেল নামে মনে হয় একটা ছিল, একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। তো ওখানে দেখতে পারে আপনারা এই সিওএল এর আর বিস্তারিত ওয়েবসাইট ঘাটাঘাটি দেখতে পারবেন। তো আমরা হচ্ছে এই হাইপেন এক্স দিয়ে আমরা মূলত হচ্ছে একটা গেট রিকোয়েস্ট পাঠাতে পারি। হাইপেন এক্স মানে আমরা কোন মেথডে আমরা হচ্ছে মানে রিকোয়েস্ট করব ওয়েবসাইটে, ঠিক আছে? আমরা এটা কিন্তু আমরা গেট সাইটে আমরা রিকোয়েস্ট করছি, কিন্তু আমরা হচ্ছে হাইপেন এক্স দিয়ে আমরা ডিফাইন করতে পারি যে আমরা পোস্ট রিকোয়েস্ট করতেছি না আমরা গেট রিকোয়েস্ট করতেছি। ওকে, তো আমরা যদি নিচে আসি তো এখানে দেখেন, এখানে আমাদের টুলটা হলো যে সিওরএল হাইপেন এস মানে সাইলেন্ট মোডে কাজ করবে, হাইপেন এক্স দিয়ে আমরা হচ্ছে মানে একটা গেট রিকোয়েস্ট পাঠাবো। এখানে হলো আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। তো এখানে আমি হচ্ছে আমার ওয়েবসাইটের টার্গেট ওয়েবসাইটের ইউআরএলটা দিচ্ছি। আমার টার্গেট ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে আমি কপি করে নিলাম এবং আমি এখানে পেস্ট করে দিই। টার্গেট ওয়েবসাইটের ইউআরএল হলো এইটা, তো অবশ্যই এস লাগাই দিতে হবে, https ডবল স্ল্যাশ ফার্স্ট একটা স্ল্যাশ দিয়ে দিই। তারপর হবে একটা পাইপলাইন দেওয়া আছে। তো পাইপলাইনটা তার মানে কি, আমি আপনাদেরকে একটা জিনিস শিখছি। পাইপলাইনের মানে হলো যে আপনি পাইপলাইনের এই বাম সাইডে আপনি যে কমান্ডটা দিচ্ছেন, এই কমান্ডটা এই পাইপলাইন কি করবে, অ্যাজ এ ইনপুট হিসেবে নেবে এবং হচ্ছে এই বাকি সরি আপনার এই মানে কমান্ডের আপনার আউটপুটটা অ্যাজ ইনপুট হিসেবে নেবে এবং পরবর্তীতে আপনি যে কমান্ডটা দেবেন ওটাকে এটা ইনপুট দিয়ে দিবে, মানে আউটপুটটাকে ইনপুট বানাই ফেলবে। মানে আপনি পাইপলাইনের মাধ্যমে এটা ডিফাইন করে দিচ্ছেন যে আপনার বাম সাইডে যেই কমান্ডটা আছে, এই কমান্ডের যেটা আউটপুট দেখাবে, ওই আউটপুটটা এজ এ ইনপুট হিসেবে আপনার ডান সাইডে যে কমান্ডটা আছে ওই ডান সাইডের কমান্ডটাকে সে পাঠিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন। গ্রিপ মানে কি? গ্রিপ মানে হলো একটা ফিল্টার সিস্টেম, যেরকম ধরেন আমরা জিনিসটা গ্রিপ করতেছি, ধরতেছি, ঠিক আছে? আমরা ওই জিনিসটাই ধরতেছি। যেরকম কি আমরা হচ্ছে এই সাইটে আসে আমরা যেরকম কন্ট্রোল এফ দিয়ে আমরা হচ্ছে সার্চ করলাম, ওরকম ধরেন বলতে পারেন যে এটা হচ্ছে একটা সার্চিং জিনিস আর কি, ঠিক আছে? সার্চিং টুল, অর্থাৎ সার্চিং কমান্ড বলতে পারি। তা আমরা জিনিসটা গ্রিপ করতেছি, খালি নাম আলাদা, যেটা আমরা গ্রিপ করতেছি। এখানে আমরা ডাবল কোটের ভিতরে আমরা দেবো যে কি জিনিসটা আমরা গ্রিপ করতেছি, ঠিক আছে? ডাবল কোটের ভিতরে দিয়ে দেবো যে কি জিনিসটা আমরা এখানে আমরা এখানে গ্রিপ করতেছি। এটা আপনার জেনারেটর, আপনি শুধু জেনারেটরও দিতে পারেন, অথবা আপনি এখানে এই পুরো ট্যাগটাই তুলে দিতে পারেন যে এখানে প্রথমত হচ্ছে আপনি একটা লেস দেন, তারপরে হচ্ছে মেটা, তারপরে স্পেস দিয়ে নেম ইকুয়ালস টু, তারপরে ডাবল কোটের ভিতরে আপনার জেনারেটর, তারপরে আমরা সিঙ্গেল কোট দিয়ে শুরু করছিলাম, এই সিঙ্গেল কোডটা আমরা এখানে বন্ধ করে দিলাম। এখন যদি এটা আমরা এন্টার করি, দেখি আমাদের এই টুলটা কি রেজাল্ট দেয় আমাদেরকে। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের হচ্ছে দুইটা রেজাল্ট দিছে। একটা হলো আপনার প্রথম লাইনে কন্টেন্ট ইকুয়ালস টু আপনার ওয়ার্ডপ্রেস 6.6 মানে 6.5.5, যেটা কিন্তু আমরা ওই সার্চ করে পাইছিলাম। পরবর্তীতে যদি একটু খেয়াল করি, এখানে উ কমার্স, এটা কিন্তু একটা আপনার প্লাগইন বলতে পারেন, বা আপনার হচ্ছে থিম হতে পারে, আমি শিওর না, যাই হোক এটা সম্ভবত আপনার থিম হবে। এই থিমের ভার্সন কত? 9.3.3। আমরা কিন্তু এইটার ভার্সনও পেয়ে গেছি। এভাবে আপনার অটোমেটেড টুলও ইউজ করতে পারেন। যাই হোক, তো আমরা পরবর্তী ইনস্ট্রাকশন দিয়েছি, দেখি আমরা দুইটা স্টেপ কিন্তু জানলাম যে ওয়ার্ডপ্রেস সাইটের ভার্সন বের করার। তো আমরা যদি নিচে আসি, এখানে ওই কমেন্টটাই দেওয়া হয়েছে যে এইরকম রেজাল্ট দেবে আর কি, আমরা কিন্তু এরকম রেজাল্টই পাইছি। তারপরে বলা হয়েছে যে ওয়েব পেজের সোর্স কোডে শুধু ভার্সন নাম্বারই নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, যেরকম কমেন্ট। কখনো কখনো কোডের মধ্যে কমেন্ট রাখেন, যা কাজে লাগাতে পারে, এবং সিএসএস এবং জেএস ফাইল, ওয়েবসাইটের স্টাইল শিট এবং আপনার কার্যকারিতা নিয়ন্ত্রণকারী এই ফাইলগুলোতেও আপনার ভার্সন নাম্বার বা অন্যান্য তথ্য থাকতে পারে। যেহেতু এখন কমেন্ট আর সিএসএস এবং জেএস ফাইল আপাতত আমাদের অতটা গুরুত্বপূর্ণ না, এই তথ্যগুলো খুঁজে বের করে ওয়েবসাইট সম্পর্কে আরো বিস্তারিত জানা যায়। তো এটা জাস্ট মানে নলেজ পারপাস অনলি। ডাব্লিউপি ভার্সন এনএসএস এর মাধ্যমে আমরা বের করতে পারি, এবং হচ্ছে ডাব্লিউপি ভার্সন জাভাস্ক্রিপ্টের জন্য আমরা এখানে বের করতে পারি। এখানে কোড টোড কমান্ড টমান্ড সব এখানে পেয়ে যাবেন। তো আমি হচ্ছে এটা স্কিপ করতেছি, আপনার এটা খুঁজে বের করে নেবেন, মানে বের করে নেবেন। অবশ্যই পড়বেন জিনিসটা, আসলে ঘাটাঘাটি করবেন না, ঘাটলে পরে আপনি জিনিস জানতে পারবেন না। তারপরে বলেছে যে পুরোনো ওয়ার্ডপ্রেসে ভার্সন জানার আরেকটা উপায় হলো, দেখেন এখানে কি বলছে, পুরোনো ওয়ার্ডপ্রেসে ভার্সন জানার আরেকটা উপায় আছে। এই উপায়টা কি? পুরোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোতে ওয়ার্ডপ্রেসের সরি ওয়েবসাইটের মূল ফোল্ডারে একটা ফাইল থাকতো যার নাম
readme.html এই ফাইলে আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সন নাম্বার সহ আরো অন্যান্য তথ্যও থাকতো। তবে মনে রাখতে হবে হচ্ছে অনেক নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই ফাইল থাকে না, কারণ এটা নিরাপত্তার জন্য ভালো না। এমনকি থাকলেও এই ফাইলের তথ্য সঠিক নাও হতে পারে, মানে এটার উপর আমাদের বিশ্বাস করা যাবে না, মানে হচ্ছে ফলস পজিটিভ হতে পারে। ঠিক আছে, ইনফরমেশনগুলো আমাদের হচ্ছে মানে ভুয়াও থাকতে পারে। তাই ওয়ার্ডপ্রেসের ভার্সন জানার জন্য শুধু শুধু এই ফাইলের উপর নির্ভর করা ঠিক না। ওকে, ভালো কথা। আমরা তারপর একটু ট্রাই আউট করি যে বের হয় নাকি। তো আমরা কিন্তু আমাদের এটা ধরেন আর একটু টার্গেট ওয়েবসাইট, তো এখানে আমরা ডাইরেক্ট এখানে স্ল্যাশ দিয়ে আমরা কি করবো, রেডমি ডট এইচটিএমএল। এই দেখেন এখানে কিন্তু আমরা রেডমি এইচটিএমএল ফাইল কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এটা একটু খেয়াল করেন, এখানে কি হচ্ছে ইনস্টলেশন ফরম টরম এখানে আছে। তো এখানে যদি আমরা ভার্সন দেখি, এখানে পিএসপির ভার্সন টার্সন দেওয়া আছে। যাক, এটার উপর আমাদের 100% বিশ্বাস করা যাবে না, কিন্তু এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। ঠিক আছে, এটা কিন্তু প্রায় ম্যাক্সিমাম ওয়েবসাইটেই কিন্তু আমি এরকম জিনিস দেখি না। আমি খুব রেয়ার কেসে আমি এরকম রেডমি ডট এইচটিএমএল ফাইলটা আমি দেখতে পারি। এই যে এখানে আরো অনেক কিছু আছে, এখান থেকে আপনারা যদি দেখেন, এখানে আপনার ওয়ার্ডপ্রেস মানে পিএসপি ফাইল কত ভার্সন দেওয়া আছে, মাইস্কুল কত ভার্সন দেওয়া আছে, আপগ্রেড ম্যানুয়ালি আমরা এখানে আপগ্রেড করতে পারি, এটি তো এখানে দেওয়া আছে। এখানে আপনার ভার্সন ভার্সন এই যে এখানে দেওয়া আছে, একটু খুঁজলে পরে আপনি পেয়ে যাবেন। ওকে, তো আমরা কিন্তু redmi.html ফাইলটাও কিন্তু আমরা ঘাটে দেখলাম। এখন এটার তথ্য ভুয়াও হতে পারে, আবার আপনার তথ্য অরিজিনাল হতে পারে। যদি অরিজিনাল হয় তাহলে পরে খুবই ভালো কথা। আমরা চ্যাপ্টার 2.2 তে চলে আসছি। এখন আমরা প্লাগিং এন্ড থিম ইনোভেশন করব। আমরা এতক্ষণ ওয়ার্ডপ্রেস সাইটের ভার্সন ইনোভেশন করছি, আমরা ভার্সন খুঁটিনাটি সব বিস্তারিত আমরা এখানে ঘাটাঘাটি করছি, যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইটের ওল্ড ভার্সন আমরা কিভাবে বের করব না করব, আমরা প্রায় কয়েকটা স্টেপ দেখছি। আচ্ছা, তো এখানে আমরা এখন আসি যে প্লাগিং এন্ড থিম কিভাবে আমরা ইনোভেট করতে পারি একটা ওয়ার্ডপ্রেস সাইটে। ওয়েবসাইটে কোন প্লাগিং ব্যবহার করা হয়েছে সেটা জানার জন্য ওয়েব পেজের সোর্স কোড দেখা যায়। এছাড়াও সিইউআরএল বা অন্যান্য কমান্ড লাইন টুল ব্যবহার করেও এই তথ্য বের করা যায়। ওকে, তো আমরা এখানে যদি খেয়াল করি, এখানে ডাইরেক্ট একটা ইউজ করছে, আমাদের হচ্ছে একটা কমান্ড ইউজ করছে। এই কমান্ডের মাধ্যমে বের করছে যে ওয়ার্ডপ্রেস সাইটে কোন কোন প্লাগিং ইউজ করছে বা কোন কোন আপনার থিম ইউজ করছে। তো যেহেতু আপনার এখানে যদি সোর্স কোড আপনি যদি পড়তে চান তারপরে পড়তে পারেন, কিন্তু সোর্স কোড পড়তে অনেক টাইম লাগবে। যাই হোক, ওই জন্য আমি সোর্স কোডটা বাদ দিচ্ছি। আমি এখানে কমান্ড লাইন টুলটাই আমি এখানে আপনি এখানে কি করবেন, এই লিঙ্কে আসে আপনি এখানে কমান্ড লাইনের টুলটা কপি করে নিন। আপনি কিন্তু এখানে আসে পরে এই যে এখানে যে আছে এই এর উপর ক্লিক করে আপনি কিন্তু কমান্ডগুলো আপনি এখানে ডাউনলোড করে নিতে। তো আমি জিনিসটা ক্লিয়ার করে দিই, যতটুকু আমি প্রসেস করছিলাম। এখন আমি কি করব, এই কমান্ডটা পেস্ট করে দেব, এবং এখানে দেখেন এখানে সেম প্রসেস এখানে মানে সি ইউআরএল টুলটার সাহায্যে করছে। সি ইউআরএল টুলটার সাহায্যে করছে হাইপেন এস দিয়ে এটা সাইলেন্ট মোডে নিয়ে গেছে, এবং হাইপেন এক্স দিয়ে আমরা একটা মানে একটা রিকোয়েস্ট করতেছি। এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে লিঙ্কটা কপি করে এবং একটা সিড কমান্ড দেওয়া হয়েছে। তো এখানে আপনার বিস্তারিত ঘাটলে পরে বুঝতে পারবেন এর কাজটা কি। আপনার সোর্স কোড রিড করে আপনার এখানে আরো বিস্তারিত। যাই হোক, এখানে দেখেন এখানে গ্রিপ কমান্ড ইউজ করা হয়েছে, এবং আমরা এখন এটা ইন্টার করে দেবো। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে কোনো রেজাল্ট এখনো পায় নাই। তো এখানে দেখেন এখানে কিন্তু রেজাল্ট হিসেবে কিন্তু কিন্তু আপনার কিছু রেজাল্ট দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে কিন্তু কোনো রেজাল্ট দেখি নাই। আমরা আরেকটা ওয়েবসাইটে ট্রাই করি। ঠিক আছে, এই ওয়েবসাইটটা আমরা ট্রাই করি, দেখি এই ওয়েবসাইটটা আমাদেরকে কি রেজাল্ট দেয়। যদি আপনার মানে বলতে গেলে ওয়েবসাইটে যদি আপনার সিকিউরিটি দেওয়াই থাকে তাহলে পরে কিন্তু আপনার এরকম আসবে না। তো এখানে আছে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, অবশ্যই পেজটা আমি এখানে অ্যাড করে দিই। কলম স্ল্যাশ স্ল্যাশ একটা স্ল্যাশ বেশি হয়ে গেছে, লাস্ট শেষে আমি এখানে একটা স্ল্যাশ দিয়ে দিই, সরি। এখানে ডট কম এর পরে আমি এখানে স্ল্যাশ দিয়ে দিই। এখন দেখি কিছু রেজাল্ট দেখি নাকি। এতটুকু আপনাদের খেয়াল রাখতে হবে, আপনারা খালি এখান থেকে খেয়াল রাখেন কোনো রেজাল্ট আসে কি আসে না। তো এখানে কোনো রেজাল্ট আসতেছে না। যদি কোনো রেজাল্ট আসে তাহলে পরে আপনারা যে এরকম ভাবে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, আপনারা কিভাবে আপনারা দেখতে পারেন, এটা মার্কেজ রিড করে দেই।
থিম অ্যান্ড মানে প্লাগিং অ্যান্ড থিম ইনোভেশন আমরা চলে আসছি। তো এখানে আমরা দেখি যে এই টুলটা ইউজ করছিলাম। তো এখানে আসলে পরে আপনি যে এরকম হচ্ছে আপনার মানে ফাইল স্টাইলস গুলো আপনি দেখতে পারেন, প্লাগিনস এর ফাইলস দেখতে পারেন, যাই হোক আমরা দেখতে পারি নাই। তো যাই হোক ওটা কোনো বিষয় না, আমরা এখন হচ্ছে এই কমান্ডটা এখন ইউজ, ঠিক আছে। এই পরবর্তী কমান্ড হচ্ছে আপনার প্লাগিং অ্যান্ড থিম ইনোভেশনের জন্য, এটা আবার একটা কমান্ড। আমরা যদি এখানে আসি, আমরা পিডিএফ এ চলে আসি, তো এখানে প্লাগিং এর জন্য এটা আছে এবং হচ্ছে আপনার থিমের জন্য এইটা আছে, তো দুটো আলাদা আলাদা কমান্ড। এখানে আপনারা এই যে এই বাটন ক্লিক করে আপনারা হচ্ছে সরাসরি চলে যেতে পারেন, এই কমান্ডটা আপনারা হচ্ছে কপি করে নিতে পারেন, ঠিক আছে, যেভাবে এতক্ষণ আমরা কপি করছিলাম। এখন আমরা হচ্ছে আবার টার্মিনাল আসি, আমি ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে এইটুকু আমি পেস্ট করে দিই এবং হচ্ছে আমি আমার টার্গেট ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাই দিই। ধরেন এই সাইডে আমি টার্গেট করলাম, এই কোনো রেজাল্ট আসে নাকি, এখানে কোনো রেজাল্ট আসে নাই। তা হচ্ছে আমাদের আরেকটা টার্গেট ওয়েবসাইট আছে, আমি আরেকটা টার্গেট ওয়েবসাইট আমি এখানে চুজ, আমি আমাদের টার্গেট ওয়েবসাইট লিঙ্কটা কপি করছি, এখন হচ্ছে আমি এটা পেস্ট করে দিই, এখানে এন্টার করে এই কোনো রেজাল্ট আসে নাকি, এখানে কোনো রেজাল্ট আসে নাই, ভালো কথা, আমরা বের করতে পারি নাই। তারপর এখানে বলা হয়েছে যে ওয়েব, সরি এখানে কি লেখা, এখানে লেখা আছে যে আপনার ওয়েবসাইটের রেসপন্স হেডারেও কখনো কখনো প্লাগিং এর ভার্সন নাম্বার পাওয়া যায়, তবে সব প্লাগিং এবং থিমের তথ্য সহজে পাওয়া যায় না, যেরকম আমরা পাই নাই, ঠিক আছে। এখানে বলছে যে তবে সব ধরনের প্লাগিং এর তথ্য আপনারা পাবেন না, যেরকম আমরা পাই নাই আর কি। তো কিছু ক্ষেত্রে সার্ভারের রিকোয়েস্ট পাঠাতে হয়, এটা করতে হয়, এটা করতে হয় আপনার সার্ভারে কোনো নির্দিষ্ট ফাইল বা ফোল্ডারের জন্য গেট রিকোয়েস্ট পাঠানো হয়, যেরকম আমরা গেট রিকোয়েস্টটি পাঠাচ্ছিলাম। যদি ফাইল বা ফোল্ডার থাকে তাহলে সেখানে প্রবেশ করা যাবে, অথবা ওয়েব সার্ভার থেকে রিডাইরেক্ট রেসপন্স পাওয়া যাবে। যেহেতু এখানে ছিল না, কোনো ফাইল ফোল্ডার ছিল না, সেজন্য আমরা কোনো রেসপন্স পাই নাই। ওকে, তো এখন দেখি এখানে বলা হয়েছে যে প্লাগিং অ্যাক্টিভ ইনোভেশন, প্লাগিং অ্যাক্টিভ ইনোভেশন, এখন আমরা অ্যাক্টিভলি ইনোভেট করব, এতক্ষণ প্যাসিভলি করছি, আমরা অ্যাক্টিভলি ট্রাই করব। ওকে, তো এখানে অ্যাক্টিভ ইনোভেশন বলতে এখানে দেখি যদি প্লাগিং পাই থাকেন তারপরে হয়তো অ্যাক্টিভ ইনোভেশন আমরা এখানে কোনো ডেডিকেটেড প্লাগিং এর জন্য আমরা এখানে মানে করতে পারি, ইনোভেট করতে পারি। যাই হোক আমরা যেহেতু কোনো প্লাগিং বা কোনো থিম পাই নাই, যে কারণে আমরা মানে দেখাতে পারতেছি না। যদি আপনি কোনো প্লাগিং বা আপনার টার্গেট ওয়েবসাইটের জন্য কোনো থিম আপনি যদি পান, এই উপরে দুইটা কমান্ডের সাহায্যে, এই দুইটা কমান্ডের সাহায্যে আপনি কোনো প্লাগিং বা থিম পান, তাহলে পরে আপনার হচ্ছে প্লাগিং অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনোভেট আপনি এটা করতে পারেন, ঠিক আছে। তো থিমের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, আপনার প্লাগিং এবং থিমের তথ্য দ্রুত জানার জন্য আপনি ব্যাশ স্ক্রিপ্ট দেখা যায়, অথবা ডাব্লুফাস এবং ডাব্লুপি স্ক্যানের মতো টুলও ব্যবহার করা যায়, ঠিক আছে। আমরা এই দুইটা টুল কাজ আমরা পরে দেখব, এটা জাস্ট নলেজ পারপাস, আপনারা একটু জানে রাখেন, এটা কাজ আমরা সামনে আসে। এখানে চ্যাপ্টার 2.3 ডাইরেক্টরি ইন্ডেক্সিং, এখন আমরা ডাইরেক্টরি ইন্ডেক্সিং সম্পর্কে জানবো। এখানে বলেছে যে ডেঞ্জার্স অফ আনইউজড প্লাগিং, ধরেন আপনার ওয়েবসাইটে আমি যেরকম বললাম যে আপনার ওয়েবসাইটে ধরেন কয়েকটা প্লাগিং আছে, ওইখানে আপনি ধরেন ডাব্লিউপি ফর্ম প্লাগিনটা আপনি ইউজ করেন না, ঠিক আছে, আমি দেখাই দিই। যে আপনি ধরেন এখান থেকে আপনি ধরেন যে ডাব্লিউপি, এই যে ডাব্লিউপি, যাই হোক এটা একটু আমি একটু ক্লিয়ার করে দিই। ওকে, তো এখানে ধরেন আপনি হচ্ছে ডাব্লিউপি ফর্ম, এই আপনার হচ্ছে প্লাগইনটা আপনি ইউজ করেন না, আনইউজড প্লাগইন, ঠিক আছে। বা ধরেন আপনি যে লাস্টেরটা এই যে এলিমেন্টর, এই প্লাগইনটা ধরেন আপনার যেহেতু ডিলিট হয়ে গেছে বা আপনার এটা রেসপন্স নাই, অর্থাৎ এই প্লাগইনটা আপনি এখন করেন না, এই প্লাগইনটা কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু ইনস্টলড হয়ে আছে, ঠিক আছে, ইনস্টলড কিন্তু আছেই, কিন্তু আপনি ইউজ করতেছেন না। এই জন্য এখানে বলা আছে যে ডেঞ্জার্স অফ আনইউজড প্লাগইন, আপনার প্লাগইন যদি আপনি কোনো প্লাগইন যদি ইউজ না করেন সেটা আপনার ডেঞ্জারাস, বা আপনার হচ্ছে তার গুরুত্ব কতটুকু। তো
শুধু চালু থাকা প্লাগইন গুলোরই নয়, বন্ধ প্লাগইন গুলোও সমস্যা তৈরি করতে পারে। যদি কোনো প্লাগইন বন্ধ থাকে তবুও সেটা ওয়েবসাইটে থাকে এবং হ্যাকাররা সেটা সুযোগ নিতে পারে। পুরনো বা ব্যবহার না করার প্লাগইনগুলো মুছে ফেলা বা আপডেট করা উচিত। যদি আপনার ওয়েবসাইটে যদি কোনো আপডেট না আসে প্লাগইন এর, তাহলে পরে ওই প্লাগইনটা ডিলিট করে দেওয়া উচিত। এখানে বলা হয়েছে যে দ্য ফলোইং এক্সাম্পল শোজ দ্য ডিসেবল প্লাগইন, তো এরকম একটা দেখানো হয়েছে। এরকম হচ্ছে আপনার যদি ওয়ার্ডপ্রেস সাইটে যদি আপনি অনার হয়ে থাকেন, তাহলে পরে আপনি প্লাগইন এর ওখানে গেলে পরে আপনার এরকম দেখা যায়। এটা একটা এক্সাম্পল। এখানে নিচে বলা হয়েছে যে ইফ উই ব্রাউজ to the plugin directory, we can see what we still have access to mail master plugin। এখানে একটা মেল মাস্টার প্লাগইন এর কথা বলা হয়েছে। তো আমরা যদি এই প্লাগইন এ যদি যাই, আমরা দেখি এখন আমরা ম্যানুয়ালি দেখি, এখানে আমরা ডব্লিউপি কন্টেন্ট আমরা এটা মানে ডাইরেক্টরি বলেন বা ফোল্ডার দেখছিলাম, তার ভিতরে আমরা আপলোডস ডাইরেক্টরি দেখছি। আপলোডস আপলোডস ডাইরেক্টরির ভিতরে আপনার সবকিছু থাকে, তাই না? তো এখানে দেখেন, এখানে 2020 থেকে শুরু করে আপনার 2024 পর্যন্ত এখানে কিছু আপনার ইনফরমেশন আছে। ওকে, তো ইনফরমেশন গুলো মনে হয় আমাদের আদৌ কাজে লাগবে না, আবার লাগতেও পারে। আমি এই সেম জিনিসটা আমি হচ্ছে আমাদের টার্গেটেড ওয়েবসাইট ট্রাই করি। আপনার যদি কোনো প্লাগইন থাকে, এখানে আমরা যদি দেখি এখানে মেল পোয়েট আছে, এখানে হচ্ছে দেখেন এখানে কিন্তু ডাব্লিউপি ফর্মস এটার কিন্তু একটা প্লাগইন আছে। এই প্লাগইনটা কিন্তু আমরা ওপেন করতে পারি। যাই হোক, তো এখানে কিন্তু প্লাগইন কিন্তু আছে। ওকে, তো আমরা যদি নিচে আসি, এখানে ওটাই বলা হয়েছে যে কিরকম দেখা যায় না দেখা যায়, যে ডাব্লিউপি প্লাগইন এর পরে আপনি এভাবে দেখতে পারেন। এখানে আমরা নিচে আসি, we can also view the directly listening using CURL and convert the HTML output to a nice readable format using HTML to TXT tool। তো এখানে আমাদের একটা কোড আছে, তো এই কোডটা আমরা এখন ওপেন করি। এখান থেকে আমি ওপেন করি, এখানে আপনার আছে, এখানে আপনারা কপি ডাউনলোড করে এখানে দেখতেছে। এই হলো আপনার একটা কমান্ড দেওয়া আছে। এই ওকে, তো আমরা হচ্ছে এখানে একটা টার্গেট ওয়েবসাইট পেয়ে গেছি। তো এখানে আপনারা যদি খেয়াল করেন, আমরা এই ওয়েবসাইটটা এখন ওপেন করব। তো আমরা হচ্ছে এখানে হ্যাকদাবক্স থেকে একটা ওয়েবসাইট টার্গেট করে নিলাম এবং আমরা এই ওয়েবসাইটে আমরা এখন লাইভ প্র্যাকটিস করব। ওকে, তো আমরা হচ্ছে তাহলে পরে এই প্রথম দুইটাও আমরা শুরু করে দেই। আমরা হচ্ছে অ্যাক্টিভ ইনফরমেশন এন্ড হচ্ছে আপনার মানে অ্যাক্টিভ আপনার হচ্ছে আর আর কি থিম ইনফরমেশন আমরা এখানে চালু করে দিই। তো এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে কমান্ডটা কপি করে নেব, সমস্যা নেই। এখান থেকে আমরা হচ্ছে এই কমান্ডটা কপি করব। এই কমান্ডটা কপি করে এটা হচ্ছে আপনার প্লাগইন পাওয়ার পরে এইটা হচ্ছে আপনার ওই কমান্ডটা আর কি, ঠিক আছে? এখন আমরা হচ্ছে এই যে এই লাইনটা করতেছি, আপনাদেরকে একটু খেয়াল রাখা দিই আমি। এই যে এটা করতেছি আমরা, ঠিক আছে? এই যে আপনার 14 পেজ থেকে ডাইরেক্টরি ইন্ডেক্সিং আমরা এখানে ট্রাই করতেছি। তো এখানে আপনারা যদি খেয়াল করেন, এখানে মূলত একটা কমান্ড দেওয়া আছে। তো এই কমান্ডটা আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে আমরা সেই পাথের আগে, ঠিক আছে, আমরা খালি আমাদের ওয়েবসাইটের নামটা এখানে চেঞ্জ করে দেবো। আমাদের ওয়েবসাইটের নামের বদলে আমরা যে ল্যাবটা এখন চালু করলাম, ওই ল্যাবটা আমরা এখানে দিয়ে দেবো। ওই ল্যাবের ইউআরএল আমরা এখানে দিয়ে দেবো। ওকে, তো আমাদের এখানে ল্যাবের ইউআরএল আমরা দিয়ে দিছি। তো এখানে আপনারা দেখেন, এখানে একটা স্পেসিফিক একটা প্লাগইন পাওয়া গেছে। প্লাগইন এর নাম হলো আপনার মেল মাস্টার। এই মেল মাস্টার প্লাগইন এর ভিতরে আমরা এখন আমার ডাইরেক্টরি ইন্ডেক্সিং আমরা এখানে ট্রাই করব। তো এখানে আমি যেটা বলছিলাম প্রথমে, যে পাইপলাইনের মানে হলো এই যে এখান থেকে যেই আউটপুটটা পাবে, ওই আউটপুটটা হচ্ছে আপনার HTML টু টেক্সট আকারে আপনাকে এখানে দিবে। মানে আউটপুটটা HTML টু টেক্সট এটাতে আপনার ইনপুট হিসেবে দিবে, ঠিক আছে? তো এখানে HTML টু টেক্সট হলো একটা টুল, যেটা হলো আপনার HTML ফাইলটা অ্যাজ এ টেক্সট ফাইল বা একদম রিডেবল করার মতো আপনাকে বানায় দেয়। তো এটা যদি আমরা এখানে এন্টার করি, তাহলে দেখেন এখানে কিন্তু এই যে আপনার মেল মাস্টার ভিতরে যা যা ছিল ওই সব কিছু কিন্তু আমরা এখানে রিড করতে পারতেছি, ঠিক আছে? আমরা যদি এই লিঙ্কটা এখন ওপেন করি, তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমরা এই প্লাগইন, এই মেল মাস্টার প্লাগইন এর ভিতরে কি কি আছে, কি জিনিসগুলো কিন্তু আমরা এখানে থেকে দেখতে পাচ্তেছি। তো আমরা একটা জিনিস, আমি যদি এখানে হচ্ছে HTML টু টেক্সট এটা যদি বাদ দিয়ে আমি যদি এন্টার করি, তাহলে দেখেন এভাবে আমাদেরকে HTML এর টেক্সট দিবে, ঠিক আছে? কারণ আমরা এখানে একদম গেট পোস্ট করতেছি।
তো যেহেতু HTML আমরা ধরেন বুঝি না, তো ওই ক্ষেত্রে পরে আমরা এখানে HTML টু টেক্সট টুলটার মাধ্যমে আমরা হচ্ছে টেক্সট আকারে আমরা এটা নিতে পারি, জিনিসটা আমাদেরকে অনেক ইজি করে পড়াবে। তো যাই হোক, তো আমরা পরবর্তীতে দেখি পরবর্তীতে আমাদের কি বলছে। আমরা এখানে ডাইরেক্টরি ইন্ডেক্সিং পেয়ে গেছি। এই ধরনের অ্যাক্সেসকে ডাইরেক্টরি ইন্ডেক্সিং বলা হয়। আমরা যে ধরনের হচ্ছে এই যে ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি, এই ধরনের আপনার অ্যাক্সেসটাকে আপনার ডাইরেক্টরি ইন্ডেক্সিং বলা হয়। আপনার কমান্ড হচ্ছে এই যে এখানে ক্লিক করলে পরে আপনার এখানে কমান্ডটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে পরে আপনি এখানে কমান্ডটা পেয়ে যাবেন। তো এখানে নিচে আসার পরে আর কিছু লেখা আছে, এখানে লেখা আছে যে এতে ফোল্ডারে নেগেটিভ করে ফোল্ডারে নেভিগেট করে গুরুত্বপূর্ণ ফাইল বা দুর্বল কোডকে খুঁজে পাওয়া যায়। তাই ওয়েব সার্ভারে ডাইরেক্টরি ইন্ডেক্সিং বন্ধ রাখা ভালো, যাতে হ্যাকাররা অপ্রয়োজনীয় ফাইল বা ফোল্ডারে প্রবেশ না করতে পারে। চ্যাপ্টার 2.4 আমরা এখন ইউজার ইনুমারেশন করব। আমরা এখন একটা ইউজারকে কিভাবে হ্যাক করব ওটা আমরা এখন দেখব, মানে ইনুমারেট করব আর কি। হ্যাক হচ্ছে আমরা এই যে আপনার এক্সপ্লয়টেশন আমরা দেখব। তো এখান থেকে এইসব লেখা আছে, তো আমরা এখান থেকেই পড়ি। এখানে ইউজার ইনোভেশন আছে, এখানে বলছে যে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি পরীক্ষা করার জন্য ব্যবহারকারীর তালিকা বের করা খুব জরুরি। এই তালিকা থাকলে ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করার চেষ্টা করা যায়। যদি সফল হয় তাহলে অ্যাডমিন বা অথর হিসেবে লগ ইন করা যাবে। এই অ্যাক্সেস ব্যবহার করে ওয়েবসাইট পরিবর্তন করা যায়, এমনকি ওয়েবসাইটের সার্ভারও নিয়ন্ত্রণ করা যায়। ব্যবহারকারীর তালিকা বের করার দুইটা উপায় আছে, ঠিক আছে, ফার্স্ট মেথড অ্যান্ড সেকেন্ড মেথড। তো প্রথমে ফার্স্ট মেথডটা দেখে নেই। এখানে ফার্স্ট মেথড হচ্ছে বলছে যে পোস্টগুলো দেখে ব্যবহারকারীর আইডি এবং ইউজার নেম বের করা যায়। নিজের ছবির পোস্টের নিচে বাই অ্যাডমিন লিঙ্কে মাউস রাখলে পরে হচ্ছে ব্রাউজারের নিচে বাম কোণে ব্যবহারকারীর অ্যাকাউন্টের লিঙ্ক দেখা যায়। এই যে যে আপনার নিচে, ঠিক আছে, যে এখানে একটু খেয়াল করেন, যে নিচে আপনার হচ্ছে একটা ইউআরএল দেখা যায়, এই যে বাই অ্যাডমিনে ক্লিক করলে পরে। আমরা যদি আমাদের টার্গেট ওয়েবসাইটে খেয়াল করি, এই হলো আমাদের টার্গেট ওয়েবসাইট। এই ওয়েবসাইট দেখেন এখানে কিন্তু বাই অ্যাডমিন আছে। আমি যদি একটু জুম করে দিই, ঠিক আছে, যাতে আপনি দেখতে পাবেন যে বাই অ্যাডমিনে যদি ক্লিক করি তাহলে পরে এখানে আপনারা দেখেন যে এখানে হোভার করলে পরে এখানে কিন্তু যে এই যে এই জায়গায় খেয়াল করলেন, এই যে আমার মাউসের কার্সারটা দেখেন, এখানে আসলে আপনারা কিছু একটা দেখতে পারবেন, একটা ইউআরএল দেখতে পারবেন। এই ইউআরএল আমরা যাই, এখানে ইউআরএল আসলে পরে এখানে ওই অ্যাডমিন কি কি পোস্ট করছে ওই তার পোস্ট এখানে সব দেখতে পারবো আমরা। যাই হোক, এখন আমরা পরবর্তীতে আসি। ওকে, তো এখন আমরা নিচে আসি। অ্যাডমিন ব্যবহারকারীকে সাধারণত ইউজার আইডি 1 বরাদ্দ করা হয়। অ্যাডমিন ব্যবহারকারীকে মানে আপনার অ্যাডমিনিস্ট্রেটরকে আপনার ইউজার 1 হিসেবে দেওয়া হয়। আমরা ইউআরএল এ রাইটার প্যারামিটারসের জন্য, এই যে রাইটার একটা প্যারামিটার আছে, রাইটার প্যারামিটারের জন্য ইউজার আইডি উল্লেখ করে এটি নিশ্চিত করতে পারি। তো এখানে আপনার খেয়াল করেন এখানে অথর 1 দেওয়া আছে, তো এই প্যারামিটার আমরা এখানে ট্রাই আউট করি। ওকে, তো এখানে কিরকম ছিল ওটা আমি একটু বের করে নিই। এই যে এখানে আপনার লিংক দেওয়াই আছে, ঠিক আছে, এখানে আপনার লেখাই আছে, সবকিছু এখানে লেখাই আছে, আপনারা খালি এটা ইউজ করবেন। এটা এখন এখানে হবে কি হবে না ওটা দেখতে হবে। ইউজার আইডি 1, ইউজার আইডি 2 দিয়ে দেখি। এই দেখেন ইউজার আইডি 2 তে কিন্তু এই যে এখানে আপনার উপরে দেখেন, উপরে আপনার কিন্তু ডেভিড স্প্রিং নামের একজন ইউজার এখানে কিন্তু আছে। আমরা যদি ইউজার অথর যদি 1 দিই তাই দেখেন এখানে অ্যাডমিন হয়ে গেছে, ঠিক আছে। যাক, এটা আমরা হচ্ছে আরেকটা মেথডে আমরা কনফার্ম হয়ে যাব। আমরা এখন পিডিএফটা ওপেন করি। এখানে বলা হয়েছে যে কমান্ড লাইনে সি ইউআরএল টুল ব্যবহার করেও এই একই কাজ করা যায়। নিচের উদাহরণে দেখা যাচ্ছে এইচটিটিপি রেসপন্স, অথরের আইডি দেখা যাচ্ছে, লোকেশন হেডারে দেওয়া ইউআরএল দেখে বোঝা যায় যে এই আইডি অ্যাডমিন ইউজারের। তো এখানে এক্সিস্টিং ইউজার, তো এখানে একটা কমান্ড দেওয়া আছে। এই কমান্ডটা এখন আমরা কপি করবো, যে এই যে আপনার লাস্টে অথর 1 আছে, এটা আমি এখন মানে এখান থেকে কপি করে নিই আমি। এই হলো আমাদের কমান্ডটা, এটা আমি এখন কপি করে নেব। এটা আমি ক্লিয়ার করে দিই আপাতত। তো এখন আমি এই কমান্ডটা পেস্ট করে দেবো, কিন্তু এই যে ইউআরএলটা আছে এই ইউআরএল এর জায়গায় আমি হচ্ছে আমার টার্গেট সাইটটা এখানে দিয়ে দেবো। আমার টার্গেট সাইটের আইপিটা আমি কপি করে দিই। এখন আমি যদি এটা এন্টার করি, এখানে হাইপেন আই আপনি হচ্ছে কার্ল সিউআরএল টুলে হাইপেন এস দিয়ে দেখতে পারেন যে হাইপেন আই এর মানেটা কি। ধরেন দেখি, ঠিক আছে, হাইপেন আই এর মানেটা কি। হাইপেন এস দেবো, এখানে হাইপেন আই 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 মানে ইনক্লুড রেসপন্স হেডার ইন আউটপুট। ওকে, তো মানে এখানে আমরা
এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএল এর আমরা হেডারটা দেখতে চাচ্ছি, ঠিক আছে? ওই হেডারের জন্য আমরা এখানে এই যে ইনক্লুড হেডার রেসপন্স আউটপুট, ওই জন্য আর কি এটা আমরা হেডারটা দেখতে পারবো। ওকে, তো এখানে দেখেন এটা হচ্ছে আমরা ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করলেও আমরা নেটওয়ার্ক ট্যাগ থেকে এটা দেখতে পারি। তো এখানে আমরা যদি খেয়াল করি, এখানে হচ্ছে আপনার HTTP 1 এ যাচ্ছে, তো এখানে আপনারা দেখতে পারেন এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, ঠিক আছে? এখানে একটু খেয়াল করেন, এখানে নিচে দেওয়া আছে যে উপরের সি ইউআরএল রিকোয়েস্ট ব্যবহারকারীর প্রোফাইল পেজে বা মূল পেজ লগইন পেজে রিডাইরেক্ট করে। যদি ব্যবহারকারী না থাকে তাহলে 404 নট ফাউন্ড এরর দেখাবে। এখানে 20 ওকে ও আসতে পারে। নিজের দায়িত্বে রেসপন্স ভালো করে দেখে নেওয়া উচিত কাজ হবে। আচ্ছা, তো এখানে আমরা দেখি যে নট এক্সিস্টিং ইউজারের ক্ষেত্রে যদি আমরা কমান্ডটা দেই, ধরেন হচ্ছে আমার অথর ধরেন 588 মানে ইউজার আছে নাকি, তো এখানে দেখেন, এখানে কিন্তু আমরা এরর পাই গেছি। আমরা সেম প্রসেসে কিন্তু আমরা ট্রাই করছি এবং আমরা সেম অ্যান্সারই কিন্তু আমরা এখানে পাইছি। এখন আমরা নিচের এসে আসি, এখানে হচ্ছে সেকেন্ড মেথড। আমরা প্রথম মেথড একটা দেখলাম, এখন আসি যে সেকেন্ড মেথড। ওয়ার্ডপ্রেসের জেসন এন্ড পয়েন্ট ব্যবহার করেও ব্যবহারকারীর তালিকা বের করা যায়, কিন্তু ওয়ার্ডপ্রেস 4.7.1 ভার্সনের পর থেকে এই পদ্ধতি বদলে গেছে। এখন শুধু দেখা যায় কোন ব্যবহারকারী আছে কিনা, সব ব্যবহারকারীর তালিকা দেখা যায় না। 4.7.1 এর আগে পোস্ট করা সব ব্যবহারকারীর তালিকা দেখা যেত। অর্থাৎ আপনি যদি 4.7.1 এর আগের কোনো ভার্সন ওয়েবসাইট যদি আপনি টার্গেট করেন, তাহলে কিন্তু আপনি এভাবে আপনি দেখতে পারেন, যেভাবে আপনি এন্ড পয়েন্ট কিন্তু দেখতে পারেন। তারপরে আমরা ট্রাই করি, যেহেতু আমাদের ওয়েবসাইটের ভার্সন হচ্ছে আপনার, এই ওয়েবসাইটের ভার্সন হচ্ছে আমাদের 5.1.6। ওকে, তো আমরা এটা কপি করি, তারপরে আমরা এখানে একটু ট্রাই আউট করি যে দেখি কিরকম হয় না হয়। রেসপন্সটা খেয়াল করি আমরা। আমরা এখানে হচ্ছে আমাদের, ও আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার জাস্ট ইউআরএলটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে ইউআরএলটা চেঞ্জ করে দিই। ওকে, তো আমি এখানে ইউআরএলটা দিয়ে দিছি। এখন আমি যদি এন্টার করি, এই দেখেন এখানে কিন্তু আপনারা এইভাবে রেসপন্স পাওয়া যাবেন। তারপরে এখানে আমি কিন্তু এখানে রেসপন্স পাই গেছে, ঠিক আছে? এখানে আপনার মাঝে মাঝে আপনার থাকতে পারে, আবার মাঝে মাঝে নাও থাকতে পারে, ঠিক আছে? যেহেতু আমি পাইছি সেক্ষেত্রে পরে ভালো। আপনি এটা ট্রাই করে নেবেন, আপনার নিজ দায়িত্বে দেখে নেবেন আপনার ওয়েবসাইটটা এইটার ভালনারেবিলিটিতে আছে কি নাই। আমার ওয়েবসাইটটা এইটার ভালনারেবিলিটিতে আছে। এখানে নেম অ্যাডমিন, এখানে লিঙ্ক আপনারা অ্যাডমিনের অথরে অ্যাডমিন দিতে পারেন। এখান থেকে আপনারা জাস্ট এটা চেক করতে পারেন যে কারা কারা এখানে অ্যাডমিন মানে ইউজার হিসেবে আছে কি ইউজার হিসেবে নাই। ইউজার্স আপনারা এন্ড পয়েন্টটা খেয়াল করেন, এখানে আসলে পরে পাওয়া যাবেন। আপনারা যেহেতু পিডিএফ পাওয়া যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের লিঙ্কের চিন্তা করতে হবে না। এই যে এখানে আপনারা সব জিনিসপত্র আপনারা এখানে দেখতে পারবেন। তখন আমরা পরবর্তীতে আসি যে সেন্ড পয়েন্ট, এটা আমাদের খুব কাজের ছিল। চ্যাপ্টার 2.5, এখানে আমরা এখন আসি যে লগিং পেজ নিয়ে আমরা এখন বিস্তারিত আসি। আমি হচ্ছে শুরুতে বলছিলাম যে এক্সএমএল আর পিসি পেজ দিয়ে আপনি হচ্ছে ব্রুট ফোর্স করতে পারেন, ওই বিষয়টা এখানে বলা হয়েছে। যে ব্যবহারকারী তালিকা বের হলে পাসওয়ার্ড হ্যাক করার চেষ্টা করা যায় ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস সাইটে ঢুকতে। এটা লগিং পেজ বা এক্সএমএল আরপিসি পেজ দিয়ে করা যায়। এক্সএমএল আরপিসি ডট পিএসপি পেজে সঠিক ইউজারনেম এবং পাসওয়ার্ড দিলে নিচের মতো আউটপুট পাওয়া যাবে। এখানে লগিং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার একটা কমান্ড দেওয়া আছে। এখানে যদি খেয়াল করেন, এখানে একটা কমান্ড দেওয়া আছে, এই কমান্ডটা রান করার পরে আমাদের এরকম একটা রেসপন্স দেবে। তো আমরা কমান্ডটা দেখি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করতেছি এটা বিষয়ে। তো আমরা সেটা চেঞ্জ করে দেই। এই যে আমরা কমান্ডটা পেয়ে গেছি। এটা মূলত একটা পোস্ট রিকোয়েস্টের যে কোনো এত বড় লাগতেছে। তো আমরা এটা এন্টার করি এবং হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে জাস্ট এই ডোমেনের জায়গায় আমরা খালি আমাদের টার্গেট ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দেবো। আমাদের টার্গেট সাইট ছিল এইটা। তো এখন আমি হচ্ছে যে আমাদের টার্গেট ওয়েবসাইটটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা এন্টার করলাম। এখন দেন এখানে একটা রেসপন্স পাইছি আমি। এই রেসপন্সটা আপনার 403 ইনকোড করতেছে এবং বলতেছে যে ইনকারেক্ট ইউজার নেম অর পাসওয়ার্ড, ঠিক আছে? কিন্তু তার মানে কি, তার মানে কিন্তু আমরা এই এক্সএমএল আরপিসি ফাইলটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে লগইন ট্রাই আউট করতে পারতেছি। এখানে আপনি লগইন করতেছেন কোনটা, এটা হচ্ছে আপনার একটা বলতে পারেন পোস্ট রিকোয়েস্ট, ঠিক আছে? আপনি যদি এটাতে ঢুকেন, এই
XML RPC সাইটের এই পিএসপি ফাইলে ঢোকেন, এটা কিন্তু একটা পোস্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে অনলি, ঠিক আছে? তো জন্য আপনার এখানে কি করতে পারেন, যে কারেক্ট পাসওয়ার্ড দেওয়া আছে, হ্যাঁ, আর হচ্ছে আপনার এখানে যে ইউজার নেম হিসেবে অ্যাডমিন দেওয়া আছে। তো এই কারেক্ট পাসওয়ার্ডের জায়গায় আপনি এখানে ব্রুট ফোর্স করতে পারেন, এবং আপনি বারবার করে চেক করতে পারেন যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিক আছে কি নাই। ইনকারেক্ট ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে দেখা যাবে। ওকে, তো আমরা এখানে পরবর্তীতে দেখি, এখানে যে রেসপন্স ওভারভিউ, যে রেসপন্স আছে, যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক না হয় তারপরে 403 ফল্ট কোড দেখাবে। আমাদের দেখি আমাদের ফল্ট কোড দেখাইছে নাকি। হ্যাঁ, আমাদের হচ্ছে ফল্ট কোড দেখাইছে। ওকে, তো আমরা পরবর্তীতে আসি, যে হলো আপনার ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস 403 ফরবিডেন। এখানে একটা কমান্ড দেওয়া আছে। আচ্ছা, তো একই জিনিস আর কি। তো এখানে 403 এর জন্য একবার দেখানো হয়েছে, মানে দেখাইছে, আর হচ্ছে আপনার 402 এর জন্য একটা দেখাইছে। যদি আপনার 402 আসে, রেসপন্স আসে, তারপর এরকম আসবে, আর যদি 403 রেসপন্স আসে তারপরে এরকম দেখাবে। আমরা দুইভাবে দেখে নিছি। তারপরে আসছে যে আপনার ডাব্লিউপি এই স্ক্যান ওভারভিউ 2.6 চ্যাপ্টার। তো এখন আমরা হচ্ছে একটা টুলসের সাহায্য নেব। এত দূর আমরা ম্যানুয়ালি এবং হচ্ছে আমরা সি ইউআরএল টুলের সাহায্য নিছি। এখন হচ্ছে আমরা একদম ডাব্লিউপি স্ক্যান একটা বলতে পারি যে ফ্রেমওয়ার্ক এই টুলের মতো আমরা হচ্ছে একটা টুল ইউজ করব, অলমোস্ট ফ্রেমওয়ার্ক। এখানে দেখেন, এখানে ডাব্লিউপি স্ক্যান, এখানে ক্লিক করলে পরে আপনি এখানে এই ডাব্লিউপি স্ক্যান ইনস্টলের জন্য আপনি এখানে github.com এ আপনি একটা রিপোজিটরি পেয়ে যাবেন। এই রিপোজিটরি আপনারা ক্লোন করে আপনারা এখান থেকে জাস্ট রান করে দিলেই হয়ে যাবে। এখানে আপনার ডকার ভাবে ইনস্টল আছে, আপনারা ডকার দিয়ে এটা ইনস্টল করতে পারেন। ডকারতে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। আর যদি আপনি কালি লিনাক্স ইউজ করে থাকেন, তারপরে আপনি এখানে শুধু অ্যাপটি ইনস্টল ডাব্লিউপি স্ক্যান দিলে পরে আপনাদের এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। যদিও আপনার কালি লিনাক্স আপনার এটা প্রি ইনস্টলড থাকে, তারপরেও আমরা এখানে দেখি ডাব্লিউপি স্ক্যান হলো একটা অটোমেটিক টুল যা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পরীক্ষা করে। এটি দেখে যে ওয়েবসাইটে ব্যবহৃত থিম এবং প্লাগইনগুলো পুরনো কিংবা কোনো নিরাপত্তা সমস্যা আছে কিনা। ডাব্লিউপি স্ক্যান ইনস্টল করতে নিচের কমান্ড লাইনটি দিন। এই যেখানে কমান্ড লাইনটা আছে, আপনি এখানে চাইলে রুবি দিয়েও এটা ইনস্টল করতে পারেন। gem ইনস্টল ডাব্লিউপি স্ক্যান ইনস্টল শেষ হলে পরে ডাব্লিউপি স্ক্যান হাইপেন হাইপেন এইচ কমান্ড দিয়ে আপনি চেক করে নেবেন। এতে সব কমান্ডের মেনু আপনাকে দেখাবে। তো আমরা এটা ট্রাই করি। আমরা এখানে প্রথমত ক্লিয়ার করে দিই। এখন আমি কি করব, আমি এখানে লিখব যে ডাব্লিউপি স্ক্যান হাইপেন হাইপেন এইচ দিয়ে আমি দেখবো যে আমার টুলটা ইনস্টল আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন না যে আমার টুলটা ইনস্টল আছে, যে কারণে এখানে আমার মেনু ফাইলটা এখানে দেখাচ্ছে। ওকে, তো আমরা এখানে নিচে আসি। নিচে আসার পর এখানে দেখতে পারবো যে ডাব্লিউপি স্ক্যানে অনেক অপশন আছে, যেমন কোন প্লাগইনগুলোতে সমস্যা আছে, সব প্লাগইন দেখানো, ব্যবহারকারীর তালিকা দেখানো ইত্যাদি। এই অপশনগুলো বুঝতে হবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ, পুরনো প্লাগইন দেখতে চাইলে বা পুরো ওয়েবসাইট পরীক্ষা করতে চাইলে বা শুধু ব্যবহারকারীর তালিকা বের করতে চাইলে শুধু তার উপর নির্ভর করে অপশন আপনাকে ইউজ করতে হবে। ডাব্লিউপি স্ক্যান অন্য সাইট থেকেও নিজের তথ্য নিতে পারে, যেরকম ডাব্লিউপি ভালহাম ডিবি। এখানে আপনার ডাব্লিউপি স্ক্যানের নিজস্ব ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে একটি এপিআই টোকেন নিয়ে ডাব্লিউপি স্ক্যানে ব্যবহার করা যায়। তো যাই হোক, এটা আমরা করবো না। এটা বলতে গেলে পরে আপনার যখন মানে হাই কাজ করবেন, আপনি যখন সেন্সিটিভ কাজ করবেন, তখন আপনি এইভাবে ইউজ করতে পারেন, তারপরে আপনি রেজাল্ট আরও বেশি পাবেন। এতে পুরনো ভার্সন এবং অন্য সমস্যাগুলো সম্পর্কে জানা যায়। ফ্রি অ্যাকাউন্ট দিনে 50টি রিকোয়েস্ট করা যায়। ডাব্লিউপি ভালনা বিডি অ্যাকাউন্ট তৈরিতে আপনার এপিআই টোকেন কপি করে এবং ডাব্লিউপি স্ক্যান হাইপেন হাইপেন এপিআই টোকেন অপশনে দিয়ে ব্যবহার করতে পারেন। যাই হোক, এইটুকু আপনার অপশনাল, এটুকু আপনি ইউজ করলেই হবে, না হলেও হবে, সমস্যা নেই। কালি বা প্যারোটো এসে ডাব্লিউপি স্ক্যান হাইপেন হাইপেন এইচ কমান্ডটি দিয়ে অপশনগুলো দেখুন, আমরা দেখে নিছি। On your own responsibility for better and best practices to remember this tool is every option is functionality. ওই তো এখানে একটা আপনার বলতে পারেন যে নোট দিয়ে দিয়েছে, ওই নোটটা আমরা বুঝে গেছি। এখন আসি যে 2.7 চ্যাপ্টারে আছে যে ডাব্লিউপি স্ক্যান ইনোভেশন। তো আমরা এখন ওভারভিউটা দেখলাম যে ডাব্লিউপি স্ক্যানটা কি বা এই টুলসটার কাজ কি। যাই হোক, তো এখন আমরা ইনুমারেট করব। আমরা এখন ডাব্লিউপি স্ক্যানের টুলটা আমরা এখন ইউজ করব। এখানে বলছে যে ইনুমারেটিং এ ওয়েবসাইট উইথ ডাব্লিউপি স্ক্যান হাইপেন হাইপেন ইনুমারেট ফ্ল্যাগ আছে একটা, ঠিক আছে? এই ফ্ল্যাগ ব্যবহার করে ওয়ার্ডপ্রেস সাইটের আপনার বিভিন্ন অংশ যেমন প্লাগইন, থিম এবং ব্যবহারকারীদের তথ্য বের করা যায়। ডিফল্টভাবে ডাব্লিউপি স্ক্যান পুরনো থিম, ব্যবহারকারী, মিডিয়া এবং ব্যাকআপ খুঁজুন, কিন্তু নির্দিষ্ট অংশ দেখতে চাইলে বিশেষ অপশন ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ, সব প্লাগইন দেখতে চাইলে পরে হাইপেন হাইপেন ইনুমেট এপি দিতে হবে। এপি মানে অল প্লাগইন অপশন ব্যবহার করুন। তো আমরা এখন হাইপেন হাইপেন ইনুমেট অ্যান্ড
এই দুইটা আমরা এখন দেখব, দেখে আমরা হচ্ছে এখন এই দুইটা এখন আমরা আমাদের টুলে আমরা এখন ইউজ করব। ওকে, তো এখন আমরা হচ্ছে ডাব্লিউপি স্ক্যান হাইপেন হাইপেন এইচ দেবো, কারণ আমরা একদম নতুন টুলটা ইউজ করতেছি। আমরা এখানে হেল্প ফাইলটা দেখে নেবো। আমরা এখানে হেল্প ফাইলে যে হাইপেন হাইপেন ইনুমেরেট আমরা এখানে বের করব, হাইপেন হাইপেন ইনুমেরেট, এই যে হাইপেন হাইপেন ইনুমেরেট আমরা এখানে বের করে ফেলছি। এখন দেখেন এখানে এই হাইপেন হাইপেন ইনুমেরেট অপশনের ভিতরে কি আছে। এখানে আপনি হাইপেন ই দিলেও চলবে, হাইপেন হাইপেন ইনুমেরেট দিলেও চলবে। তো এখানে বলছে যে অ্যাভেলেবল চয়েস, এখানে ভিপি হাইপেন হাইপেন ইনুমেরেট দিয়ে আপনি চাইলে পরে ভিপি দিতে পারেন। ভিপি দিলে পরে আপনার ভার্নেবল প্লাগইনসগুলো শো করবে। আপনি যদি এপি দেন তারপর আপনার অল প্লাগইনসগুলো শো করবে। আপনি যদি শুধু পি দেন তারপর আপনার পপুলার প্লাগইনসগুলো শো করবে। আপনি যদি ভিটি দেন তারপর ভার্নেবল থিমস শো করবে। এবার থিমস আপনি যদি এটি দেন তারপর আপনার অল থিমস শো করবে। আপনি যদি টি দেন তারপরে আপনার পপুলার থিমস শো করবে। টিটি দিলে পরে আপনার টিম থামসগুলো দেখাবে, কনফিগ ব্যাকআপ এবং আপনার এসব আরো অনেক জিনিসপত্র এখানে আপনার নিচে আছে। ওকে, তো তাহলে পরে এটা আপনার টুলটা ইউজ করা যাক। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখন ডাব্লিউপি স্ক্যান লিখবো, ডাব্লিউপি স্ক্যান হাইপেন হাইপেন ইনুমেরেট আমরা এখানে লিখবো। হাইপেন হাইপেন ইনুমেরেটও লিখতে পারেন, আপনার হাইপেন হাইপেন ইও দিতে পারেন। আপনি হাইপেন হাইপেন ইনুমেরেটও দিতে পারেন, আবার হাইপেন হাইপেন ইও দিতে পারেন। এখন আপনি এপি দিবেন, কারণ আমরা এখন অল প্লাগইনস দেখবো যে কি কি প্লাগইনস আছে। তো এখানে তার আগে আমাদের এখানে হাইপেন হাইপেন ইউআরএল দিতে হবে। হাইপেন হাইপেন ইউআরএল, হাইপেন হাইপেন ইউআরএল দিয়ে আপনি হচ্ছে এখন আপনার টার্গেট ওয়েবসাইট এখানে আপনি মেনশন করবেন। আপনি এখানে যদি খেয়াল করেন, আমি আগের কমান্ডটা দিই, এখানে যদি খেয়াল করেন এখানে হচ্ছে আপনার হাইপেন হাইপেন ইউ এখানে আপনার দিতে হবে, ঠিক আছে, যে আপনি কোন ওয়েবসাইটের জন্য আপনি এখানে করবেন। এই যে হাইপেন হাইপেন ইউআরএল, এই ফ্ল্যাগটা ইউজ করে আপনি হচ্ছে দ্য ইউআরএল অফ দ্য ব্লক টু স্ক্যান অ্যালাউ প্রোটোকলস, এসটিটিপিও দিতে পারেন, আবার এসটিটিপি এর সাথেও দিতে পারেন। তো যাই হোক, এখন আমরা হচ্ছে এটা এখন দেব। এটা এখন আমরা ইন্টার করলাম, আমরা এই কমান্ডটা এখন ইন্টার করলাম। এখন আপডেটিং দ্য ডেটাবেস, আমাদের ডেটাবেসগুলো আপডেট হচ্ছে। আপডেট কমপ্লিট হয়ে গেছে। এটা একটা ভালো টুল যে আপনার প্রত্যেকবার আপনার জিনিসগুলো আপডেট করে, যদি আপনার কোনো ভালনারেবিলিটি বের হয়ে আসে তাহলে পরে আপনার এটা আপডেট করে চেক করে নেবে। এই যে এখানে কিন্তু আমরা সব ইনফরমেশন কিন্তু পেয়ে গেছি। এটা আপনার সব কিছু ফিনিশ হোক, তারপরে আমি এখানে বিস্তারিত বলতেছি। যাই হোক, তো এখানে আপনারা যদি খেয়াল করেন এখানে হেডার আছে। এই হেডারে বলছে, যাই হোক এখানে আপনার বিস্তারিত টুকটাক ইনফরমেশন আছে, ঠিক আছে। তো এখন আপনারা এই যে হেডার আছে, হেডারে আপনারা দেখতে পারেন যে আপনার কোন সার্ভার ইউজ করতেছে, এনজিনিক্স ইউজ করতেছে। এখন আপনার বর্তমানে আপনার হেডারটা প্যাসিভ ডিটেকশন হয়ে গেছে। তো এখানে এই মানে টুলটা আপনার 100% কনফিডেন্স যে এই তথ্যটুকুর জন্য যে ওই সার্ভার আপনার এনজিনিক্স ইউজ করতেছে। XML RPC সিমস টু বি এনেবলড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই XML RPC এই ফাইলটা কিন্তু এনেবল করা আছে। ফাউন্ড বাই ডাইরেক্ট অ্যাক্সেস অ্যাগ্রেসিভ ডিটেকশন কনফিডেন্স 100%, সে কনফিডেন্স যে এই ফাইলটা আপনার এনেবল করা আছে। এখানে আপনার আরও অনেক রেফারেন্স আছে, তো এই রেফারেন্স অনুযায়ী সে এটা কনফিডেন্স বা আপনার এটা বের করতে পারছে। ওয়ার্ডপ্রেস রিডমি ফাইল ফাউন্ড, তো এখানে সে রিডমি ফাইল ফাউন্ড করছে, তো এটাও 100%। তো এখানে আমরা এখন সব মানে এক্সটার্নাল জিনিস দেখাচ্ছে। তো আমরা এখন যেটার জন্য দিছিলাম যে ওয়ার্ডপ্রেস ফাইল এপি দিছিলাম, অল প্লাগইনসের জন্য দিছিলাম। এখানে আপনার যদি নিচে আসেন, যেখানে আপনারা দেখতে পান যে ইনুমারেটিং অল প্লাগইনস ভিয়া প্যাসিভ মেথড অ্যান্ড অ্যাগ্রেসিভ মেথড। তো এখন আপনারা যদি খেয়াল করেন এখানে আপনার মেল মাস্টার বলে একটা প্লাগইন পাওয়া গেছে আপনার এই পাথে, লেটেস্ট ভার্সন আপনার 1.0 আপ টু ডেট, মানে এটা আপনার একদম লেটেস্ট ভার্সন ইউজ করতেছে। তো এখানে আমরা নিচে আসি, নিচে আসলে পরে এখানে আমরা ফটো গ্যালারি বলে আরেকটা প্লাগইন দেখতে পারবো। এই প্লাগইনের ইউআরএল বা আপনার এন্ড পয়েন্ট এখানে দিয়ে দিছে। এখানে বলতেছে যে দ্য ভার্সন ইজ আউটডেটেড দ্য লেটেস্ট ভার্সন ইজ 1.8.29। মানে টুলটা আপনাকে এটাও বলে দিছে যে এই প্লাগইনটা আপনার আউটডেটেড কি আপনার আপ টু ডেট সবকিছু এখানে দেওয়া আছে। ওকে, এখানে নিচে আরো একটা প্লাগইন আছে যেটা হলো ডাব্লিউপি গুগল প্লেস রিভিউ স্লাইডার। তো এটা হচ্ছে আপনার আউটডেটেড লেটেস্ট ভার্সন আপনার 15.2। তো এখানে আপনার এইসব ভার্সন টার্সন দেখাচ্ছে যে 80% কনফিডেন্স, 90% কনফিডেন্স, এই সব কিছু আর কি সে দেখাচ্ছে। আর নিচে আপনার একটু ইনফরমেশন দেখাচ্ছে। ওকে, তো এখন আমরা নিচে আসি। এখন একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নর্মাল স্ক্যান চালানো যাক। নোট হাইপেন হাইপেন ইনুমিনেট অংশটি বলে যে আমরা কিছু তথ্য বের করতে চাই। হাইপেন সরি বা এপি অংশটি নির্দিষ্ট করবে যে আমরা পসিবল সব প্লাগইনস সম্পর্কে তথ্য জানতে চাই।
মানে আমরা হচ্ছে যে হাইপেন হাইপেন ইনুমেরেট বা হাইপেন ই কমান্ড যেটা দিলাম, এটার মাধ্যমে আর কি আমরা হচ্ছে টুলটাকে জানাতে চাচ্ছি যে আমরা কিছু তথ্য বের করতে চাই। আবার আমরা যে পরে এপি দিলাম, এই এপির মাধ্যমে আমরা এটা জানাতে চাচ্ছি যে আমরা শুধুমাত্র প্লাগিং সম্পর্কে তথ্য জানতে চাই। ওকে, তো এখানে নিচে কিছু বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে দ্য ডিফল্ট নাম্বার অফ থ্রেড, আচ্ছা যাক, এটা থ্রেডিং এ গেছে, থ্রেড আমরা বাদ দিই। এখন আসে যে হচ্ছে আপনার ডাব্লিউপি স্ক্যান ইনুমেরেশন। তো এখানে আপনারা একটা কমান্ড দেখতে পাচ্ছেন, এই কমান্ডটা কিন্তু এখানেই দেওয়া হয়েছে। এই কমান্ডটা দেওয়া হয়েছে কারণ এখানে আপনার হাইপেন হাইপেন এপিআই টোকেন, আপনি যদি এপিআই টোকেন ইউজ করতে চান তাহলে আপনি এখানে এপিআই টোকেন এখানে দিতে পারেন। ওকে, তো এখানে আপনারা হচ্ছে এই যে যেইভাবে আমি দেখাইছিলাম ওইভাবেই আর কি এই রেজাল্টটা দেওয়া হয়েছে, যে এইটা আমি একটু আগে দেখাই দিচ্ছি আপনাদেরকে, ওইটাই আর কি ওই বিষয় নিয়ে আর কি এখানে আপনার রেজাল্টটা বলছে। আপনি চাইলে পরে এখানে রেজাল্টটা এখান থেকেও দেখতে পারেন। ওকে, তো আমরা নিচে আসি। তো এখানে বলা হয়েছে যে 3.2 চ্যাপ্টার, সরি 3.1 চ্যাপ্টার, এক্সপ্লয়টিং এ ভালনারেবল প্লাগিং। তো আমরা কিন্তু এক্সপ্লয়টিং নিয়ে চলে আসছি, ঠিক আছে। আমরা এতক্ষণ কিন্তু আপনার হচ্ছে আপনার ইনুমেরেটিং এ গেছিলাম, এই যে ইনুমেরেশনে আমরা ছিলাম। এখন আমরা ইনুমেরেশনে আমরা এই 7টা সাব ক্যাটাগরি আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা হচ্ছে মডিউল 3 আপনার এক্সপ্লয়টেশনে আসবো। ওকে, তো আমরা হচ্ছে এখানে 4টা সাব ক্যাটাগরি আছে। প্রথমটা হলো আপনার এক্সপ্লয়টিং এ ভালনারেবল প্লাগিং, তারপর হলো আপনার অ্যাটাকিং ওয়ার্ডপ্রেস ইউজার, তারপর হচ্ছে আপনার আরসিই বা আপনার রিমোট কোড এক্সিকিউশন ভিয়া আপনার থিম এডিটর, এটা আমরা পরে আসতেছি। যাক, এখানে আছে যে আপনার অ্যাটাকিং ওয়ার্ডপ্রেস উইথ মেটাসপ্লয়েট, আমরা মেটাসপ্লয়েট টুলটাও ইউজ করব। ওকে, তো এখন আমরা হচ্ছে 25 নম্বর পেজে ছিলাম, আমরা 25 নম্বর পেজে ব্যাক চলে যাই। ল্যারাভিং, সরি এটা কি, হ্যাঁ, লিভারেজিং ওয়াট ডাব্লিউপি স্ক্যান রেজাল্ট। তো এখানে বলা হয়েছে যে আপনার ডাব্লিউপি স্ক্যান করার পর আমরা জানতে পারি যে ওয়ার্ডপ্রেস সাইটটি পুরনো ভার্সন ওয়ার্ডপ্রেস 5.3.2 ব্যবহার করছে এবং একটি পুরাতন থিম ব্যবহার করছে যার নাম হলো আপনার 2020, ঠিক আছে। ডাব্লিউপি স্ক্যান দুটি পুরনো প্লাগিংও খুঁজে পেয়েছে যার নাম হলো আপনার মেইল মাস্টার 1.0 এবং গুগল রিভিউ স্লাইডার। মেইল মাস্টার প্লাগিংয়ের ভার্সনে আপনার এসকিউএল ইনজেকশন এবং লোকাল ফাইল ইনক্লুশন বা আপনার এলএফআই নামক নিরাপত্তা সমস্যা আছে। তো এই রিপোর্টে আপনার সমস্যাগুলো কিভাবে ব্যবহার করা যায় সেই নিয়ে তথ্য দেওয়া থাকবে। আমরা যে দুইটা দেখছিলাম যে এই প্লাগিং আর এই প্লাগিং হচ্ছে আপনার আউটডেটেড, তাই না? এই যে আমি দেখাই দিই, এই যে এই প্লাগিং আর এই প্লাগিং হচ্ছে আপনার আউটডেটেড, এই যে দিস ভার্সন ইজ আউটডেটেড, এবং আমরা হচ্ছে মেল মাস্টারতে দেখছিলাম তো আছে, তো এটা আপ টু ডেট ছিল। যে সমস্যা নেই, এই দুইটা প্লাগিং এ আমরা মূলত এসকিউএল ইনজেকশন এবং হচ্ছে এলএফআই নামক হচ্ছে আমরা ভালনারেবিলিটি পাইছি, বা এটা হচ্ছে অলরেডি লিকড আছে, আমরা এটা ট্রাই করতে পারি। ওকে, তো আমরা পরবর্তীতে দেখি এখানে বলা হয়েছে যে এখন আমরা চেক করবো যে এলএফআই আক্রমণ করা যায় কিনা। এক্সপ্লয়েট ডিবি থেকে আমরা এই রিপোর্টটা সংগ্রহ করবো, তো এখানে রিপোর্টটাও দেওয়া আছে। ওকে, তো এখানে আমরা রিপোর্টটা চলে আসছে। তো এখন আমরা যদি নিচে আসি, এই রিপোর্টটার নাম কি, ওয়ার্ডপ্রেস প্লাগিং মেইল মাস্টার 1.0 এলএফআই। ওকে, তো আপনার এক্সপ্লয়েট ডিবিতে আপনি ম্যাক্সিমাম সব আপনার হচ্ছে ডেটাবেস পেয়ে যাবেন, আপনার যত সব কিছু এক্সপ্লয়েট করা যায় না যায়। ওকে, তো আমরা এখানে নিচে আসি, নিচে আসার পরে এখানে আপনি বিস্তারিত দেখবেন যে কিভাবে আপনি এই এলএফআই জিনিসটা আপনি এক্সিকিউট করবেন না করবেন, ঠিক আছে। যাই হোক, আমরা এখন নিচে আসি। এখানে বলা আছে যে আপনার যে কেউ তথ্য পায়, যে কেউ আপনার ডাব্লিউপি কন্টেন্ট স্ল্যাশ এই পাথে, হ্যাঁ, এই পাথ ব্যবহার করে সার্ভার ফাইল দেখতে পারে। তো এই পাথটা ইউজ করে দেখা যাক, ঠিক আছে। এই পাথটাই হলো আপনার এলএফআই আক্রমণ, যেটা আর কি যে এখানে লেখা হয়েছে। এই যে আপনার এই যে নিচে আছে, এই যে পাথটা দেওয়া হয়েছে, যে নিচের পাথটা দেওয়া হয়েছে আর কি। তো এখন আমরা এটা ট্রাই করি। ওকে, তো এখানে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের টার্গেট ওয়েবসাইটের পরে আমরা হচ্ছে এটা বসাই দেবো এবং আমরা এটা এন্টার করব। এই দেখেন, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ইটিসি পাসওয়ার্ড ফাইল কিন্তু আমরা এখানে বের করতে পারছি। আমরা যদি কন্ট্রোল ইউ দেই তাহলে পরে এখানে আমরা আরো ভালোভাবে দেখতে পারবো। এইখানে আমরা আরো অনেক বিস্তারিত এখানে আরো অনেক কিছু দেখতে পারি, যেরকম ধরেন এখানে ইটিসি ফাইল আছে। আমরা যদি এখান থেকে ওএস হাইপেন রিলিজ, ওকে, তো এখানে আমার স্পেলিং একটু ভুল গেছে, তো আমি এখানে স্পেলিংটা একটু বের করে নিই।
ওকে, তো আমি এই কমান্ডটা দিতে চাচ্ছি, আমি এখানে এই কমান্ডটা কপি করে নেব এবং এখানে আমি দিয়ে দেবো। তাহলে দেখেন আমি যদি আবার কন্ট্রোল ইউ দিই, আমি এখানে কন্ট্রোল ইউ দিচ্ছি কারণ এখানে আপনার ভালোভাবে দেখা যায়। ঠিক আছে, কন্ট্রোল ইউ দিলে পরে এখানে অ্যাপলাইন লিনাক্স ইউজ করতেছে। ঠিক আছে, আমরা আপনার কালি লিনাক্স ইউজ করতেছি আর এটা ইউজ করতেছে আপনার অ্যালপাইন লিনাক্স। ঠিক আছে, অ্যালপাইন লিনাক্স নিয়ে আপনি আর একটু ঘাটাঘাটি করলে পরে পেয়ে যাবেন। অ্যালপাইন লিনাক্সের আপনার ভার্সন 3.11। ঠিক আছে, তো আপনারা এখানে এলএফআই বাগটা এখানে আপনারা পেয়ে যাবেন। যারা এলএফআই বুঝতেছেন তারা আর কি বুঝতে পারবেন যে এই বাগটা আপনার কত বড় বাগ। ওকে, তো আমরা এখন পরবর্তীতে আসি। পরবর্তীতে এলএফআইটা আমরা অ্যাক্সেস করতে পারছি। এখানে আপনার রিপোর্ট দেওয়া আছে যে এই পাত আর কি। ঠিক আছে, তো এখানে আপনার নিচে হচ্ছে আপনার এই যে এইভাবে আপনার মানে পুরো আপনি পাসওয়ার্ড ফাইল টাইল এগুলো সব কিছু বের করতে পারেন। আমরা কমান্ড লাইনে সি ইউআরএল ব্যবহার করে এই ভ্যালুরিটিটা যাচাই করতে পারি। ওই জন্য আপনার এখানে হচ্ছে সি ইউআরএল দিয়ে একটা আপনার কমান্ড দেওয়া হয়েছে এবং আপনি এভাবে আর কি সেই কমান্ডটার আপনি বলতে গেলে পরে সেম আপনি এখানে রেজাল্ট বা আপনি বলতে পারেন যে সেম আপনি রেজাল্ট দেখতে পারেন আর কি, আউটপুটটা দেখতে পারেন। দেখে এখানে নিচে লেখা হয়েছে যে আপনার আমরা সফলভাবে ডাব্লিউপি স্ক্যান রিপোর্টের তথ্য ব্যবহার করে নিরাপত্তা সমস্যাটি যাচাই করেছি। নিজে কোনো টার্গেট পছন্দ করে এই পদ্ধতিতে ত্রুটিটি খুঁজে নিতে পারেন। আপনি আপনার মানে আপনি টার্গেটে আপনি এটা ট্রাই করবেন। যাই হোক, আমরা এখন চ্যাপ্টার 3.2-তে চলে আসছি। এখানে আপনার হচ্ছে অ্যাটাকিং ওয়ার্ডপ্রেস ইউজার্সে আসছি আমরা। ওয়ার্ডপ্রেস ইউজার ব্রুট ফোর্স। ডাব্লিউপি স্ক্যান ব্যবহারকারীর নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড বের করা যায় ডাব্লিউপি স্ক্যান টুল দিয়ে। আমাদের টার্গেট ওয়েবসাইট স্ক্যান রিপোর্টে দেখা গেছে যে ওয়েবসাইটটিতে 3জন ব্যবহারকারী আছে, অ্যাডমিন, রোগার এবং ডেভিড। এই টুল এই টুল হচ্ছে আপনার দুই ধরনের পাসওয়ার্ড হ্যাক করার চেষ্টা করে। একটা হলো আপনার এক্সএমএল আরপিসি এর মাধ্যমে, আরেকটা হলো আপনার ডাব্লিউপি লগইন এইটার মাধ্যমে বা ডাব্লিউপি লগইন ডট পিএসপি এইটার মাধ্যমে। তো এখানে বলেছে যে পদ্ধতিতে সাধারণত লগইন পেজ ব্যবহার করে, আর এক্সএমএল আরপিসি পদ্ধতিতে আপনার এক্সএমএল আরপিসি ডট পিএসপি ব্যবহার করে আপনার মানে ব্রুট ফোর্সটা করে। এক্সএমএল আরপিসি পদ্ধতি সাধারণত দ্রুত হয়। ঠিক আছে, তো এক্সএমএল আরপিসি আমরা এক্সএমএল আরপিসি দিয়েই দেখব। তো এখানে আমরা যদি খেয়াল করি এখানে আপনারা কমান্ড পেয়ে গেছেন, তো এই কমান্ডটা আপনারা কপি করে নেবেন। এই কমান্ডগুলো আর কি আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট, যে কারণে আপনার এইভাবে দেওয়া হয়েছে। তো এই কমান্ডটা আমরা এখন লিখবো এবং আমরা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো যে এই কমান্ডটা আমরা কেন দিচ্ছি। ওকে, তো এই কমান্ডটা একটু ব্যাকা হয়ে গেছে, তো আমরা একটু সোজা করে দিই। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার ডাবল পি স্ক্যান, তারপর হাইপেন হাইপেন পাসওয়ার্ড অ্যাটাক। এখানে পাসওয়ার্ড অ্যাটাকের ভিতরে আমরা এক্সএমএল আরপিসিটা চুজ করছি। আমরা এক্সএমএল আরপিসির মাধ্যমে আমরা ব্রুট ফোর্স করব। এখানে হাইপেন টি মানে থ্রেড, আমরা এখানে 20 থ্রেড দিলাম কারণ হচ্ছে আমরা যাতে স্পিড আপ করার জন্য আমরা হচ্ছে থ্রেডটা বাড়াই দিলাম। হাইপেন ক্যাপিটাল লেটারে ইউ, ক্যাপিটাল লেটারে আপনার ইউ এর মাধ্যমে আমরা এখানে এই দুইটা আপনার ইউজার আমরা এখানে চুজ করে দিছি, যে একটা হলো অ্যাডমিনের আর একটা হলো আপনার ডেভিডের। তারপর হলো হাইপেন পি দিয়ে আপনার পাসওয়ার্ড ফাইলটা চুজ করে নেবেন। আপনি যেহেতু ব্রুট ফোর্স করতেছেন ওই যে আপনি এখানে একটা ডিকশনারি ফাইল এখানে আপনার লাগবে। তো এখানে আমরা যদি দেখি এইখান থেকে আমরা হচ্ছে পাসওয়ার্ড ফাইলটা চুজ করবো আপনার হচ্ছে রকিউ ডট টিএক্সটি থেকে। তো আমরা হচ্ছে রকিউ ডট টিএক্সটিটা আমরা বের করে নেবো। ইউজার শেয়ার, তারপরে হচ্ছে ওয়ার্ড লিস্ট। ঠিক আছে, ওয়েট, আমরা এই কমান্ডটা আবার কপি করে নিই। কপি। ওকে, তো আমরা হচ্ছে ওয়ার্ড লিস্ট আসলাম। এখন আমরা হচ্ছে রকিউ ডট টিএক্সটিটা চুজ করে নেবো। এই যে রকিউ ডট টিএক্সটি, এটা তার জিপ করা আছে। যাই হোক, এটা আমরা এখন ওয়ার্ড লিস্ট স্ল্যাশ, আমি একটা কমল ফাইল এখানে ইউজ করতেছি। কমন ডট টেক্সটে আমি এই মানে ফাইলটা আমি এখানে ইউজ করতেছি। যাই হোক, এখন যদি এটা আমি এন্টার করি তাহলে পরে আচ্ছা, এখন আমাদের এই ওয়েবসাইটে আপনার অ্যাড দিচ্ছে। আমাদের টার্গেট ওয়েবসাইটটা এখানে ডিফাইন করে দিতে হবে। তো আমি হচ্ছে আমাদের টার্গেট ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিই। আমাদের টার্গেট ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিলাম। এখন আমি যদি এন্টার করি তারপরে কিন্তু আপনার ব্রুট ফোর্স চালু করে দিছে। এবং আপনি যদি এখানে নিচে খেয়াল করেন এখানে কিন্তু আপনার সাকসেস হলে পরে এভাবে দেখাবে যে ইউজার নেম রোগার এন্ড হচ্ছে পাসওয়ার্ড হলো আপনার লিজার্ড দেওয়া আছে। ওকে, তো আমরা এখন নিচে আসি। এভাবে আপনি চাইলে পরে ব্রুট ফোর্স করতে পারেন আপনার এসএমএল আরপিসির মাধ্যমে। এটা আর কি প্রসেস, এই প্রসেসটা আর কি দেখানো হলো। এখানে আপনার এই যে দেখেন, এখানে আপনার বেসিক ইনফরমেশন এবং নিচ থেকে আপনার হচ্ছে মূলত
এই আপনার ব্রুট ফোর্সটা শুরু হয়েছে। যদি আপনার পাসওয়ার্ড পেয়ে যায় আপনাকে জানাই দেবে। যাই হোক আমি এটা দেখাচ্ছি না, আপনারা এটা টাইম টেকিং যেহেতু সেক্ষেত্রে আপনারা এটা আপনাদের নিজেদের ইসে করে নেবেন, নিজেদের সময় দিয়ে আপনারা এটা করে নেবেন। যাই হোক এখানে আপনার হচ্ছে চ্যাপ্টার 3.3 আরসি ভিয়া থিম এডিটর। ওকে, তো এখানে বলা হচ্ছে যে অ্যাটাকিং দ্য ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ড। এখন আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে অ্যাটাক করব। এখানে আপনার লেখা হয়েছে যে অ্যাডমিন অ্যাক্সেস পেলে ওয়ার্ডপ্রেসের পিএইচপি কোড পরিবর্তন করা যায়। ওকে, তো এখন আমরা পিএইচপি কোড পরিবর্তন করব হয়তোবা। অ্যাডমিন হিসেবে লগ ইন করলে আপনি অ্যাডমিন প্যানেলে যাওয়া যাবে, সেখানে আপনি অ্যাপারেন্স অপশনে ক্লিক করে আপনি থিম এডিটর নির্বাচন করুন। এখানে পিএইচপি কোড পরিবর্তন করা যায়। মূল থিম নষ্ট না করার জন্য আপনি কোনো অন্য কোনো অ্যাক্টিভিটি মানে অন্য কোনো অ্যাক্টিভ না থাকা থিম নির্বাচন করুন। ওকে, তো আমরা এখানে এখন আমরা লগ ইন করার চেষ্টা করি। ধরেন আপনি হচ্ছে ব্রুট ফোর্স করে আপনি হচ্ছে এই ওয়েবসাইটের আপনি অ্যাক্সেস নিতে পারছেন, তারপরে আপনার কাজ কি? এখন আমরা ব্যাকডোর ঢুকাই দেবো আর কি। যাক, ওটা কিভাবে ঢুকাবো ওটা চলেন দেখা যাক। তো আমরা ডাব্লিউপি লগইন ডট পিএসপিতে আমরা চলে যাব, এবং আমরা এখানে আমরা যেইটা পাইছিলাম আমরা ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে ট্রাই করি। তো আমরা হচ্ছে কিন্তু ঢুকে পড়ছি, ঠিক আছে। আপনারা এখানে ব্রুট ফোর্স করলে পরে আপনারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন। তার পরবর্তীতে আপনার কাজ কি? এখন আপনি কি করবেন? আপনি এখানে অ্যাপারেন্সে যাবেন। যাই হোক আমরা এখান থেকে অ্যাডমিনটা দেখি, অ্যাডমিনটা ঢোকা যায় নাকি। ওকে, আমরা এখানে রোগারেরটাই ঢুকতে পারবো। যেহেতু এটার জন্য আপনাকে অ্যাডমিন পারমিশনটা লাগবে, যেহেতু আমরা অ্যাডমিনের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারি নাই, আমরা এখানে রোগারের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারছি। আমরা বুট ফোর্স করে এই রোগারেরটা পাইছি। তো আমরা এখন রোগারেরটাই দেখি যে কোনোভাবে এটা এডিট করা যায় নাকি, বা আমরা যদি আমাদের প্রিভিলেজটা দেখি যে আমরা কি ইউজার হিসেবে লগ ইন করতেছি, তাহলে পরেই আমাদের কাজ হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে বলতে গেলে পরে এখান থেকে আমরা হচ্ছে রাইটার টাইটার এই টাইপের হচ্ছে আমরা বলতে গেলে পরে আমরা হচ্ছে ইউজার হিসেবে আসি। দেখ, তো আমরা হচ্ছে যখন অ্যাডমিনের অ্যাক্সেস পাবো তখন আপনি এই প্রসেসটা দেখতে পারেন, ঠিক আছে। এই আপনি হচ্ছে 3.3 চ্যাপ্টারটা আপনি দেখতে পারেন যদি আপনি অ্যাডমিনের অ্যাক্সেসটা পান। তো আমরা যদি অ্যাডমিনের অ্যাক্সেসটা পাইনি, ওই জন্য আমরা এখানে চ্যাপ্টার 3.4-এ চলে যাব। আপনি এখানে ইনস্ট্রাকশন ফলো করলে পরে হয়ে যাবে একদম আপনার এ টু জেড। আপনার এখানে ইনস্ট্রাকশন লেখা আছে, ঠিক আছে। আপনি না বুঝলে পরেও একজন বিগিনার হলে পরেও আপনি এখান থেকে বুঝতে পারবেন। যাই, তো তারপরে আপনার হচ্ছে 3.4 অ্যাটাকিং ওয়ার্ডপ্রেস উইথ মেটাসপ্লয়েড। এখন আমরা মেটাসপ্লয়েড দিয়ে আমরা হচ্ছে আমাদের টার্গেট ওয়েবসাইটটা আমরা এখানে আমরা টার্গেট করব। দেখি কিভাবে করা যায়। তো এখানে দেখি আমরা একটা বিশেষ সফটওয়্যার মেটাসপ্লয়েড ফ্রেমওয়ার্ক এমএসএফ যেটাকে বলা হয় ব্যবহার করে অন্য কম্পিউটার থেকে দূর থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু এর জন্য আমাদের ওই কম্পিউটারের ফাইল তৈরি করার অধিকার থাকতে হবে বা আমাদের পারমিশন থাকতে হবে। এই সফটওয়্যারটি চালু করতে আমরা কম্পিউটারে একটি নির্দিষ্ট কমান্ড দেবো। তো আমরা এখানে এমএসএফ কনসোল দেবো। তা চলেন আমাদের এখন এমএসএফ টুলটা রান করা যাক। এমএসএফ কনসোল। ওকে, তো এখানে হচ্ছে আমাদের এমএসএফ কনসোল ফ্রেমওয়ার্কটা, আমাদের মেটাসপ্লয়েড ফ্রেমওয়ার্ক কনসোলটা এটা রান হচ্ছে। তো এটা প্রথমে একটু টাইম নেবে। ওকে, তো আপনারা হচ্ছে এই ব্যানার নিয়ে চিন্তা করবেন না। এই ব্যানারটা আপনার বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের আসে, ঠিক আছে। আপনার ক্ষেত্রে পড়েন অন্যটাও আসতে পারে, ওটা আপনার চিন্তা করতে হবে না। আপনার খালি একটু নিচে খেয়াল রাখবেন, ঠিক আছে, যে এখানে খেয়াল রাখবেন। এই টুলস আপনার 2440টার মতো এক্সপ্লয়েট আছে, তার 1256টার মতো অক্সিলারি টুল আছে। যাই হোক এখানে আপনারা হচ্ছে নিচে দেখবেন যে এমএসএফ 6 আছে নাকি, ঠিক আছে। এই সব কিছু আপনার বাদ বাদ দেন, আপনি দেখবেন যে এমএসএফ 6 আছে নাকি, আর যদি ভার্সন যদি আপডেট হয় তাহলে পরে ওটা আপনি দেখে নেবেন। তো এখন আসছে, এখন আমরা দেখবো যে আমরা এখন সার্চ করব, এমএসএফ সার্চ করব। আমরা এখন লিখবো যে তাই রিভার্স শেল স্থাপন করতে আমরা সাব আন্ডারস্কোর অ্যাডমিন আন্ডারস্কোর শেল আপলোড মডিউল ব্যবহার করতে পারি। ওকে, তো আমরা সহজেই এমএসএফ এর ভিতরে এটা মানে আমরা সার্চ করতে পারি। তো আমরা এখন সার্চ করব কি, আমরা এখানে কমান্ড লাগাবো সার্চ ডাব্লিউপি আন্ডারস্কোর অ্যাড, না এটা কি অ্যাডমিন ছিল না, হ্যাঁ ডাব্লিউপি আন্ডারস্কোর অ্যাডমিন লিখে আমরা এখানে সার্চ করব।
এখানে দেন, এখানে কিন্তু একটা আমরা টুল পাইছি, এটা কিন্তু একটা এক্সপ্লয়েট, ঠিক আছে? আপনারা যদি র্যাঙ্ক দেন এটা কিন্তু এক্সিলেন্ট র্যাঙ্ক, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন শেল আপলোডার। তো এটা কি, এই টুলটা এখন আমরা ইউজ করব। তাই ইউজ করার জন্য আমরা এখন কি করব, এই পেলোডটা বা আপনার এই এক্সপ্লয়েটটা এখন সেট করার জন্য আমরা এখানে লিখব যে ইউজ জিরো, ঠিক আছে? আপনি এখানে এই যে মানে নাম্বার দেখতে পারেন, এই নাম্বার হচ্ছে আপনার জিরো আছে, তো ওই জন্য আপনি এখানে জিরো ইউজ করবেন, ইউজ জিরো। বা আপনি যদি নাম্বার ইউজ না করতে চান, আপনি এই সম্পূর্ণটুকু কপি করবেন, কপি করে এই ইউজ দেওয়ার পরে আপনি এখানে এইটা দিয়ে দেবেন, তাহলে পরে ইন্টার করলে পরে আপনি যে এখানে চলে আসবেন, ঠিক আছে? আপনি যে এখানে চলে আসবেন। ওকে, তো আমরা এখন পরে দেখি পরবর্তীতে আমাদের কি কমান্ড ইউজ করতে হবে। পরবর্তীতে বলা হয়েছে যে আপনার ইউজ জিরো, যে ওরা আর কি ইউজ জিরোতে আপনার এখানে এটা চলে গেছে। সার্চ রেজাল্ট দেখানোর সংখ্যাগুলো যেমন জিরো হলে, জিরো হলো আপনার মডিউল আইডি, পরবর্তীতে আমরা এই আইডি ব্যবহার করে দ্রুত মডিউল নির্বাচন করতে পারবো। মডিউল সিলেকশন এখন আমরা দেখি, প্রতিটি মডিউলে বিভিন্ন সেটিংস অপশন থাকে। এই অপশনগুলো ব্যবহার করে আমরা হচ্ছে মেটাস্প্লয়েটকে নির্দিষ্টভাবে বলতে পারি যে কিভাবে আক্রমণটি চালাতে হবে। এই অপশনগুলোর তালিকা দেখতে আমরা একটা নির্দিষ্ট কমান্ড ব্যবহার করতে পারি, এবং ওই কমান্ডটা হলো আপনার অপশন। তো আমরা এখন ওই অপশন কমান্ডটা এখানে দেবো, অপশন। যে আমরা এখন সেট করবো যে কোন ওয়েবসাইটে আমরা অ্যাটাক দেবো, কি করব না করবো, এই জন্য আপনার এখানে এই অপশনস কমান্ডটা আমরা দিয়ে এখানে আমরা দেখলাম যে কিভাবে আমরা সেট করব। ওকে, তো এখন দেখি এখন আমাদের কি বলছে। এখন বলছে যে আমরা কিছু সেটিংস পরিবর্তন করার জন্য সেট কমান্ড ব্যবহার করব, তারপর আমরা রান কমান্ড দিলে প্রোগ্রামটি মানে চলতে শুরু করবে। যদি সব সেটিংস ঠিক থাকে তাহলে এটি দূর থেকে টার্গেট কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে পারবে। ওকে, এখন আমরা নিচে আসি, এখন আমরা হচ্ছে সি অপশনস আমরা এখন দেখব। ওকে, তো এখানে দেখেন, এখানে সেট আর হোস্ট হিসেবে এখানে দেওয়া হয়েছে, তো যাই হোক এইটুকু আমি দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে আপনার কমান্ডটা এখানে দিয়ে দিই। তো এখানে আপনি কিভাবে সেট করবেন ওটা আমরা দেখে দিই। তো এখানে এখানে প্রথমে কি আছে, প্রথমে আপনার আছে পাসওয়ার্ড, প্রক্সি, তো এগুলো বাদ দিন। এখানে আপনারা দেখবেন যে আর হোস্ট আছে নাকি। তো আর হোস্ট থাকলে পরে আপনি এখানে কমান্ড দিবেন যে সেট, তারপর এখানে আর হোস্ট লিখবেন, আর হোস্ট লিখবেন। তা বড় হাতেরও লিখতে পারেন, আবার ছোট হাতের দিয়েও লিখতে পারেন। তো এখন আর হোস্ট লেখার পরে এখানে আপনারা আপনার টার্গেট ওয়েবসাইটটা দিয়ে দেবেন, আপনারা পোর্ট দিবেন না, শুধু টার্গেট ওয়েবসাইটটা দিয়ে দেবেন, ঠিক আছে? আপনার যদি পোর্ট থাকে তারপরে পোর্ট আলাদা করে দিতে হবে। ধরেন আপনার একটা ডোমেইন, ধরেন ফেসবুক.com, ফেসবুক.com থাকলে পরে আপনি এখানে শুধু আর হোস্ট, সেটা আর হোস্ট, এখানে ফেসবুক.com ডোমেইন নেমটা দিবেন। আমার ক্ষেত্রে যেহেতু আইপি, ওই জন্য আমার এখানে মানে পোর্ট এবং আইপি এটা আলাদা আলাদা করে দিতে হবে। তো আমি সেট আর হোস্ট এটা দিলাম। তো এখানে আপনার দেখাচ্ছে যে আর হোস্ট আপনার এটাতে সেট হয়ে গেছে। এখন আমরা লিখবো যে সেট আর পোর্ট, আমরা হচ্ছে আর পোর্ট দেবো। আর পোর্ট মানে হচ্ছে আপনার রিমোট পোর্ট, আর আর হোস্ট হচ্ছে আপনার রিমোট হোস্ট। আমরা রিমোট হোস্ট আর রিমোট পোর্ট বলতে আমাদের টার্গেট ওয়েবসাইট বা টার্গেট মেশিন। তো এখানে পোর্ট 80 দেওয়া আছে, তো আমাদের টার্গেট ওয়েবসাইটের পোর্ট 8 মানে পোর্ট নাম্বার হচ্ছে 54 105। তো আমরা এখানে সেট আর পোর্ট দিয়ে আমরা এখানে লিখে দেবো 54 125, না 125, 54 125। এখন আমরা এটা করি, তারপর এখানে দেখতে পাবো যে আর পোর্ট এটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে। তো এখন আমরা আবার অপশন কমান্ডটা দেব, অপশন কমান্ড দিয়ে দেখি যে আমাদের এটা সেট হচ্ছে নাকি। আমরা কিন্তু দেখতেছি যে আমাদের পোর্ট কিন্তু এটা সেট হয়ে গেছে। তো এখন আমাদের দরকার পড়বে যে ইউজার নেম সেট করা। তো এখন আমরা ইউজার নেম এটা এখন আমরা সেট করব। তো আমরা এখানে লিখবো যে সেট, আপনি যেভাবে ব্রুট ফোর্স করছেন ওইভাবে ব্রুট ফোর্স করার পর আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড পাচ্ছেন ওই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে সেট ইউজার নেম হিসেবে আমি অ্যাডমিন দিলাম, এবং সেট পাসওয়ার্ড হিসেবে এখানে আমাকে দিতে হবে আমার অ্যাডমিনের পাসওয়ার্ডটা। সরি, তো এখান থেকে আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিই, পাসওয়ার্ড। সেট পাসওয়ার্ড হিসেবে আমি যদি দেখি এখানে কি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে যে আপনার উইন্টার 2020। তো আমি এটাই দিয়ে দিই পাসওয়ার্ডে, উইন্টার 2020। তো এখন আমি যদি এটা এন্টার করি, আর আমার এটাও সেট হয়ে গেছে। আমি যদি আবার অপশন কমান্ডটা দিই তাহলে পরে এখানে আমি আরো দেখতে পাবো যে আমার এই সব কিছু সেট আছে নাকি। তো আমি এখানে আপনার বুট ফোর্স করার পরে যে পাসওয়ার্ডটা পাবেন ওটা দিবেন, তারপর এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিবেন, পোর্ট দিবেন, অ্যাডমিন দিবেন, ইউজারনেম দিবেন। তারপরে এখন আপনি কি করবেন, এখন আপনি রান কমান্ডটা দিবেন। তো আমরা এখানে দেখি, তো এখন দেখেন এখানে রান কমান্ড দিলে পরে আমাদের হচ্ছে এখানে রেজাল্ট আসবে, যেখানে দেখেন এখানে হচ্ছে রান কমান্ড দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এখানে রান কমান্ডটা দিয়ে দিই, দেখি আমরা রেজাল্ট পাই কিনা। স্টার্ট রিভার্স টিসিপি হ্যান্ডেলার অন, তো এখানে আপনার হ্যান্ডেলিং শুরু করে দিছে। তো এখানে দেখেন এখানে বলছে যে এক্সপ্লয়েট কমপ্লিটেড, এখানে বলছে যে এক্সপ্লয়েট অ্যাওয়ার্ড ডিউ ডিউ টু
ফেলিওর, নো অ্যাক্সেস, ফেল টু অথেন্টিকেশন উইথ ওয়ার্ডপ্রেস। বলতে আমার এখানে পাসওয়ার্ডটা ভুল হয়েছে, ঠিক আছে, আমার এখানে পাসওয়ার্ডটা ভুল হয়েছে, যে কারণে আপনার এখানে কিন্তু আমি এক্সপ্লয়েট অ্যাবর্ট হয়ে গেছে। যদি আপনি এক্সপ্লয়েট সাকসেসফুলি করতে পারেন তাহলে পরে এখানে আপনার এই যে এরকমভাবে দেখাবে, ঠিক আছে, আপনার এই যে রেজাল্ট এরকমভাবে দেখাবে। আপনি এখানে এই পুরা অ্যাক্সেস পেয়ে যাবেন, মিটার পিটারে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। ওকে, তো এটা আপনি টার্গেট ওয়েবসাইট ট্রাই করে দেখতে পারেন। তো আমি কিছু কিছু জিনিস আমি গ্যাপ করে দিচ্ছি, আমি যেহেতু এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব, তো ওই জন্য আমার কিছু রেস্ট্রিকশন এখানে ফলো করতে হবে, নাহলে পরে আমার এই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। এখানে দেখে এখানে বলা হয়েছে যে আপনার চ্যাপ্টার 4.1, আমরা কিন্তু এখন 4.1-এ চলে আসছি, লাস্ট চ্যাপ্টার বা লাস্ট মডিউল। এই মডিউলে বলা হয়েছে যে সিকিউরিটি মেজার্স। এখন আমরা ডিফেন্সিভে যাব, এখন আমরা দেখব যে জিনিসটা কিভাবে আমরা সিকিউর করতে পারি। আপনি ধরেন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ওনার, আপনি চাচ্ছেন না যে আপনি পুরো কোড করবেন, আপনি কোনো মানে কোড আপনি জানেন না, এখন আপনি কিভাবে করবেন? তো ওইটার জন্য আমরা এখন ওয়ার্ডপ্রেস সাইটটা এখন সিকিউর করবো। ওই জন্য আপনার এখানে একটা পার্ট আমরা এখানে রাখছি, যেটা হলো আপনার ওয়ার্ডপ্রেস হ্যান্ডারিং, সরি হার্ডেনিং, ঠিক আছে, তো হার্ডেনিং ওটা আমরা দেখব। তো এটা হচ্ছে আমরা দেখি, এই যে, তো আমরা হচ্ছে এখান থেকে আমরা হ্যাক দ্য বক্স থেকে আমরা এটা চেঞ্জ করে দিই ওয়ার্ডপ্রেস হ্যান্ডারিং। তো বেস্ট প্র্যাকটিসেস below are some best practices for preventing against attack against a WordPress site. পারফর্ম রেগুলার আপডেটস। দেখেন এখানে কিছু টিপস দেওয়া হয়েছে এবং কিছু ভালো ভালো এখানে কিছু বলা হয়েছে, যেটাতে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা সিকিউর করতে পারেন বিভিন্ন টাইপের অ্যাটাকস থেকে, ঠিক আছে। তো যাই হোক, এখানে প্রথমে বলা হয়েছে যে পারফর্ম রেগুলার আপডেটস। কোনো অ্যাপ বা সিস্টেম সুরক্ষিত রাখতে এটি খুবই জরুরি। এতে হ্যাকিংয়ের ঝুঁকি কমে। ওয়ার্ডপ্রেস তার প্লাগিং এবং থিম সবসময় আপডেট রাখতে হয়। অনেক সময় হোস্টিং কোম্পানি ওয়ার্ডপ্রেস সক্রিয় আপডেট করে দেয়। ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেলে আপনার আপডেটের নোটিফিকেশন আসে। এছাড়াও তার wp-config.php ফাইলে কিছু কোড দিলে পরে সক্রিয়ভাবে আপডেট চালু করা যায়। তো এখানে মূলত বলা হয়েছে যে আপনার যে কোনো সিস্টেম আপনি যদি সেফ রাখতে চান হ্যাকিং থেকে, তাহলে পরে ওই সিস্টেমটা আপনাকে রেগুলার আপডেট করতে হবে। তো আপনার কিছু কিছু ওয়েবসাইট কি করে, যেসব ওয়েবসাইট হচ্ছে আপনার হোস্টিং ডোমেইন হোস্টিং কেনে যেই কোম্পানি থেকে, ওই কোম্পানি কি করে তাদের হচ্ছে যারা যারা হচ্ছে যারা হচ্ছে তাদের থেকে ডোমেইন হোস্টিং কিনছে, তারা যদি ওয়ার্ডপ্রেস ইউজ করে তাদের ওয়ার্ডপ্রেস সাইটটা তারা অটোমেটিক্যালি আপডেট করে দেয়। যেরকম আমরা কিন্তু একটা নন আপডেটেড এবং আউটডেটেড একটা কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস সাইটে অ্যাটাক দিয়ে আমরা দেখছি। তো ওরকমই যে এখানে আপনাকে মানে যদি আপনি wp-config.php ফাইলে যদি আপনি কিছু কোড লেখেন, তাহলে আপনার এই মানে এই কোডটা কি করবে, আপনার অটোমেটিক্যালি আপডেট করে দেবে। আপনার হচ্ছে যদি কোনো নতুন আপডেট যদি আসে ওয়ার্ডপ্রেসের তরফ থেকে, উদাহরণ, আপনার ফোনের অ্যাপগুলো আপডেট না রাখলে হ্যাকাররা সেগুলো দুর্বলতা ব্যবহার করে আপনার ফোনটা হ্যাক করে নিতে পারে, সেম অ্যাজ আপনার ওয়ার্ডপ্রেস সাইট। এরকম এটা ওয়ার্ডপ্রেসের জন্য না, এটা আপনার প্রত্যেকটা সিস্টেমের জন্য বলা হয়েছে। এই ডাব্লিউপি কনফিগটা আর কি আপনার ওয়ার্ডপ্রেসের জন্য বলা হয়েছে, ইনক্লুডিং দ্য কোর্স ইন wp.php। আপনি যদি চান যে আপনি wp-config.php তে একটা কোড লিখবেন, যে কোডটা কি করবে, আপনার রেগুলারলি আপনার যদি কোনো আপডেট আসে সেই আপডেটে আপনার ওয়ার্ডপ্রেসটা কি করবে, আপডেট করে দিবে। তো এই জন্য আপনি এখানে কোডে ক্লিক করে আপনি এখানে কোডটা কপি করে নিতে পারেন। এখানে কোডে ক্লিক করলে পরে আপনি এই যে কোডটা এখানে পেয়ে যাবেন। এই কোডটা কি করবেন, আপনি খালি এই কোডটা নিয়ে যাই আপনি আপনার wp-config.php ফাইলে এটা আপনি পেস্ট করে দিবেন। এই যেখানে আপনার দেওয়া আছে যে ডিফাইন, এই সব কিছু আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এই কোডটা আপনি যদি বুঝতে পারেন পিএসপি ফাইল, তারপরে আপনি এটা তো ভালোই। তারপরে বলা হয়েছে যে আপনার প্লাগিং অ্যান্ড থিম ম্যানেজমেন্ট। আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য থিম বা প্লাগিং বাছাই করার সময় কিছু বিষয় খেয়াল রাখুন। এখানে কয়েকটি স্টেপ দেওয়া আছে প্লাগিং এবং থিম ম্যানেজমেন্টের জন্য। যে বিশ্বস্ত সোর্স, শুধু wordpress.org ওয়েবসাইট থেকেই থিম এবং প্লাগিং ইনস্টল করুন। এটা নিশ্চিত করে যে আপনার ওয়ার্ডপ্রেস সাইট আপনার নিশ্চিত করে দেয় যে এই ফাইলটা একদম নিরাপদ বা আপনার এই প্লাগিনটা একদম নিরাপদ আপনার ওয়েবসাইটের জন্য। পরিদর্শন বা জনপ্রিয়তা, ইনস্টল করার আগে রিভিউ এবং জনপ্রিয়তা ইনস্টলের সংখ্যাটা দেখে নেবেন এবং সর্বশেষ আপডেট তারিখটা দেখে নিন। যদি কোনো থিম বা প্লাগিন কয়েক বছরে আপডেট না করা হয় তাহলে বুঝতে হবে সেটা আর মেনটেইনড হচ্ছে না, ঠিক আছে, বা এটা আপনার সিকিউরিটি রিস্ক আছে। আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। নিয়মিত পরিষ্কার, তো এখানে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যদি কোনো থিম বা প্লাগিং না লাগে সেগুলো আপনাকে ডিলিট করতে হবে। এতে পুরনো ফাইলের আপনার ঝুঁকি বা রিস্ক আপনার ওয়েবসাইটে আপনার এটা নিবে না। উদাহরণ, আপনি একটা
কন্ট্যাক্ট ফর্ম আপনি ইনস্টল করতে চান ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে, আপনি একটা জনপ্রিয় প্লাগইন বেছে নিলেন যেরকম কন্ট্যাক্ট ফর্ম 7। এটির হাজার হাজার ইনস্টল এবং নিয়মিত আপডেট আছে। এটি নিশ্চিত করে যে প্লাগইনটি নিরাপদ এবং ভালোভাবে মেনটেন করা হচ্ছে। এনহ্যান্স ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, ওয়েবসাইটের নিরাপত্তা বাড়াতে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন সিকিউরিটি প্লাগইন ব্যবহার করা যায়। এই প্লাগইনগুলো ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল বা ওয়াফ বা ম্যালওয়্যার স্ক্যানার মনিটরিং, অ্যাক্টিভিটি অডিটিং, ব্রুট ফোর্স অ্যাটাক প্রিভেনশন এবং স্ট্রং পাসওয়ার্ড আপনার এনফোর্সমেন্টের মতো কাজ করবে। কিছু জনপ্রিয় ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইন হলে এখানে কিছু জনপ্রিয় সিকিউরিটি প্লাগইন আপনাকে এখানে লিঙ্ক সহ দেওয়া আছে, আপনি ক্লিক করলে পরে এইসব প্লাগইনে ঢুকতে পারবেন এবং এখানে এইসব প্লাগইনের আপনার বলতে গেলে পরে এখানে আপনার সব বিস্তারিত দেওয়া আছে যে এই প্লাগইনটা কি কাজ করে না করে। ঠিক আছে, যেরকম আপনার সিকিউরিটি সিকিউরিটি আছে, এটা হলো একটা প্লাগইন। আপনার আইথিমস সিকিউরিটি, এটা হলো একটা প্লাগইন। আপনার ওয়ার্ডফ্যান্স সিকিউরিটি, এটা হলো একটা প্লাগইন। এসব কিন্তু আপনার ওয়াফ বা বলতে পারেন এই টাইপের আপনার প্লাগইন, যেসব প্লাগইন আপনার ওয়ার্ডপ্রেস সাইটটাকে সিকিউর করবে। এছাড়াও আরও অন্যান্য সিকিউরিটি প্লাগইন পাওয়া যায়। আপনার ওয়েবসাইটের নিরাপত্তা প্রয়োজন এবং হচ্ছে আপনার মানে আপনার নিরাপত্তা প্রয়োজন অনুযায়ী প্লাগইন বেছে নিন এবং আপনার নিয়মিত ওয়েবসাইটটা আপডেট রাখুন। এখানে আপনার হচ্ছে লাস্ট একটা পেজ দিয়ে আপনার একটা মানে শেষ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে ইউজার ম্যানেজমেন্ট। ওয়েবসাইট হ্যাকাররা সাধারণত ইউজার টার্গেট করে, যেরকম আমরা একটা ইউজার টার্গেট করে ভিতরে একদম পুরো ডাইরেক্টরি পুরো ভিতরে একবারে আমরা অ্যাক্সেস নিয়ে নিছি। সেরকম এখানে বলা হয়েছে যে কারণ তারা সবচেয়ে সহজ লক্ষ্য। তাই ওয়েবসাইটের নিরাপত্তা বাড়াতে ব্যবহারকারীদের কিছু বিষয় খেয়াল রাখবেন, যেরকম স্ট্যান্ডার্ড বা অ্যাডমিন ইউজারনেম বন্ধ করে দিন এবং অনুমান করা কঠিন ইউজারনেম ব্যবহার করুন। যেরকম একটা বলতে গেলে পরে একদম সিম্পল একটা ওয়েবসাইট বা একটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের অ্যাডমিনের নাম কি হয়, ইউজার নেম কি হয়, সেটা হলো আপনার অ্যাডমিন হয়, তাই না? অ্যাডমিনিস্ট্রেটরের মানে ইউজার নেম হয়ে যায় আপনার অ্যাডমিন। তো ওইটাই যে অ্যাডমিন ইউজার নেম আপনি চেঞ্জ করে ফেলেন, আপনার অরিজিনাল ইউজার নেম আপনি চেঞ্জ করে ফেলেন এবং এমন একটা ইউজার নেম দেন যেটা আপনার কেউ এটা আপনার অনুমানই না করতে পারে, যাতে আপনার ওটা তো মানে ব্রুট ফোর্স করা তো দূরের কথা, আর আপনি তো ওইসব প্লাগইন তো আপনি নামাই রাখবেন যাতে আপনার ব্রুট ফোর্স করতে বাধা দেবে। সবসময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি অ্যাড করে দিতে পারেন। প্রয়োজনের চেয়ে বেশি মানে পারমিশন দিবেন না আপনার কোনো ইউজারকে। ওকে, তো এখানে আপনার নিয়মিত চেক করুন যে কোনো অ্যাকাউন্ট আবার হচ্ছে আপনার কোনো অ্যাকাউন্ট আছে না বন্ধ হয়ে গেছে, ওইসব অ্যাকাউন্টগুলো আপনি ডিলিট করে দিন। এইসব কিছু আপনার বিস্তারিত জিনিসগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে যেহেতু আপনি একটা সিএমএস ব্যবহার করতেছেন। কনফিগারেশন ম্যানেজমেন্ট, ওয়েবসাইটের সেটিংস কিছু পরিবর্তন করে নিরাপত্তা বাড়ানো যায়। যেরকম কিছু সেটিংস, কি সেটিংস, ইউজার নেম লুকানোর প্লাগইন ইনস্টল করতে পারেন। ঠিক আছে, ইউজার নেম আপনার অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে, এতে হ্যাকাররা সহজে ইউজার নেম জানতে পারে না। লগইন ট্রাই লিমিট করে দিতে পারেন, এতে আপনার ধরেন আপনি আপনার ওয়েবসাইটে মাত্র 5 বার লগ ইন করতে পারবেন, এর বেশি আপনি লগ ইন করতে পারবেন না। মানে 5 বার লগ ইন করতে বলতে আপনি 5 বার অ্যাটেম্প্ট করতে পারেন লগ ইন করার। দেখা যাচ্ছে আপনার প্রথমবার লগ ইনে আপনার পাসওয়ার্ড ভুল গেল, দ্বিতীয়বারেও পাসওয়ার্ড ভুল গেল, তৃতীয়বারেও ভুল গেল, চতুর্থবারেও ভুল গেল এবং পঞ্চমবারে যখন আপনি ভুল করবেন তারপরে আপনি আর লগ ইন করতে পারবেন না। আপনি টাইম লিমিট লাগিয়ে দিতে পারেন, যেরকম 24 ঘন্টা পর আপনি আবার লগ ইন করতে পারবেন বা 48 ঘন্টা পর আপনি আপনার লগ ইন করতে পারেন। তো ওটা আর কি লগ ইন ট্রাই লিমিট করে আপনি সার্চ করতে পারেন, তারপর আপনি প্লাগইনগুলো পেয়ে যাবেন। ডব্লিউপি অ্যাডমিন ডট পিএসপি পেজের নাম বা লোকেশন পরিবর্তন করুন, এতে হ্যাকাররা সহজে লগইন পেজ খুঁজে পাবে না। ওকে, তো এখানে আপনারা হচ্ছে wp admin ডট পিএসপি এই ফাইলটা আপনি গ্যাপ করে দিন বা আপনি এখানে আপনি এটা ফাইলটা আপনি রিনেম করে দিন, বা আপনি রিনেম করার জন্য আপনি কিছু প্লাগইন নামায় নেন। এই যে এখান থেকে আপনার এইসব প্লাগইন এর ভিতরেই আপনার এই ফ্যাসিলিটিসগুলো আছে, যেগুলো আপনার আছে এই সব কিছু আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তারা এটা মানে হ্যান্ডেলিং করে নেবে। যাই হোক, আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত। আজকের পুরো একটা লং একটা ওয়ার্কশপ ছিল। তো এখান থেকে আপনারা যে আমাদের ফেসবুকে লগ ইন করতে পারেন বা আমাদের ফেসবুক পেজটাকে আপনি চাইলে পরে ফলো করতে পারেন। আমাদের হচ্ছে এই ফাইলটা পাওয়ার জন্য বা আপনার এই পিডিএফটা যদি পেতে চান তাহলে পরে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনারা ডেসক্রিপশনে আপনারা দেখবেন যে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। এই যে এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করলে পরে আপনারা হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপনারা হচ্ছে ফাইলটা পেয়ে যাবেন। ওকে, তো এই ক্লাসটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।